আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের লাইভ সেশনে। যুক্ত আছি আমি ডক্টর আফরিন খন্দকার। আচ্ছা, ডিসি অফিস থেকে রহিমুল্লাহ একটু বলবেন আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, তাহলে আমি শুরু করব। আপনারা কেউ জয়েন করলে একটু বলবেন সাউন্ডটা ঠিক আছে কিনা। আমার শরীরের অবস্থা খুবই খারাপ, মানে একদম জ্বর, ঠান্ডা, টনসিলাইটিস, মানে ঢোক গিলাও লাগতেছে না, মানে ডিগ্লিটেশন ছাড়াই প্রচন্ড থ্রোট পেইন, মানে খুবই গলা ব্যথা। হ্যাঁ সোনিয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আমার সাউন্ডটা ঠিক থাকলে একটু বলেন তো, আমি একটু শুরু করি। বাবার ফোনটা আনছো? দাও। ডিস্টার্ব করে না, এদিক থেকে যাও যাও। আচ্ছা, ক্লিয়ার। তাহলে আসেন শুরু করি ফাইব্রয়েড এবং হচ্ছে এওবি। তো প্রথমে আসি ফাইব্রয়েড। ফাইব্রয়েড খুব কমন কেস, এবং আমরা কিন্তু আগামী সপ্তাহে, এই সপ্তাহে তো 21শে ফেব্রুয়ারি, তো এর পরের সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের বেডসাইড ক্লাসে চলে যাব। দুইটা ক্লাসের টপিক, মানে আমরা হচ্ছে একসাথে কভার করি। একটু আলো স্বল্পতার কারণে একটু মনে হয় আর বেশি কম লাইট এরকম হচ্ছে, যাই হোক। তো আমরা হচ্ছে এরপরে বেড সাইডে ইনশাল্লাহ চলে যাব। তো বেড সাইডে আমরা দেখবো ফাইব্রয়েড, এটিনোমাইসিস, এগুলার হচ্ছে ফিলটা কেমন, বা কেসের ফাইন্ডিংসটা কেমন, কিভাবে কি করতে হয়। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। তো 21শে ফেব্রুয়ারির পরে আমরা পরের যে সপ্তাহে আপনারা সবাই ইনশাল্লাহ মেসেজ পেয়ে যাবেন, তাও আমি লাইভে বলে দিচ্ছি যে 21শে ফেব্রুয়ারির পরে, এটা কত তারিখ, খুব সম্ভবত 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি। ওই দিন আমরা হচ্ছে ইনশাল্লাহ আমরা সরাসরি বেডসাইড কেস দেখবো। দুইটা টপিকের উপর আমরা ইনশাল্লাহ দেখবো। তো যে যেখানেই আছেন আমি বলবো আপনারা গাইনি কেসগুলো কোনোভাবেই মিস করবেন না। অন্য কোনোটা যদি চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে অফসে মনে হয় পারবো, অফসেও আমরা দেখি অনেক নতুন নতুন ডিফারেন্ট কেস, ডিফারেন্ট কঠিন জিনিসগুলো পাই। আর গাইনি কোনোভাবেই মিস করবেন না। গাইনির এইসব এক্সামিনেশন একা একা বুঝে ওঠাটা কঠিন। তো যাই হোক, অনেকেই অনেক দূর দূরান্ত থেকেও জয়েন করবেন, অনেকের সাথে কথা হচ্ছে। ইনশাল্লাহ আপনাদের কাছে আপু মেসেজও চলে যাবে, আর গ্রুপে ইনশাল্লাহ আমরা বলে দিব। তো ফাইব্রয়েড খুব কমন কেস। ফাইব্রয়েড শুনলেই আমরা বেশ ভাবি যে এটা খুব ইজি, এটা পড়ার কি আছে, এটা তো সব পারি, কিন্তু সব জানার মধ্যেও যদি একটুখানিও ভুল হয় তাহলে ম্যাডামরা আবার মার্কসে করতে চান না, তখন পাস হতে চায় না। তো ফাইব্রয়েডের ক্ষেত্রে আপনার হিস্ট্রিতে পেশেন্ট আপনারা হিস্ট্রি দিবে যে তার একটা লাম্প সে ফিল করছে, এটা একটা, অথবা হ্যাভিনেস, এরকম একটা হিস্ট্রি দিবে। আর এছাড়া আপনার হ্যাভি মিউচুয়াল ব্লিডিং, এটা তার চিফ কমপ্লেন্ট থাকে। তো মোটামুটি আপনাকে পেশেন্ট যদি 5-6 মাসের একটা হিস্ট্রি দেয়, তো আপনি দেখবেন 5 মাস আগে পেশেন্টটা রিজনেবলি ভালো ছিল। এরপরে সে নোটিস করলো হ্যাভি মিউচুয়াল ব্লিডিং, দেখা গেছে তার আগে মেনস্ট্রুয়েশনটা 3 দিন 4 দিন থাকতো, এখন 8 দিন 9 দিন থাকছে। আগে সে 3টা 4টা যদি প্যাড ইউজ করতো, এখন তার 7টা 8টা প্যাড ইউজ করতে হচ্ছে, এবং প্যাসেজ অফ ক্লটস আছে। তো এরকমই হিস্ট্রি থাকবে। এর সাথে আপনার পেশেন্টের দেখা যায় যে কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকলে সেটা আমরা ইলাবোরেট করে দিব প্রেজেন্ট ইলনেসে যদি আপনি সবগুলো কথা বলে ফেলেন, তাহলে যেটা সুবিধা, ম্যাডামের সামনে খুব স্বচ্ছ একদম ছবিটা ভাসতে থাকে। একদম রেজিস্টার আপুদের সাথে যদি কখনো কথা হয়, দেখবেন তারা কেসগুলো গুছিয়ে দেয়।
তো ওখানে কিন্তু প্রত্যেকটা ফাইন্ডিং সবকিছু লেখা থাকে, পার অ্যাবডোমিনাল, পার ভেজাইনাল, সবকিছু দেয়া থাকে। কোনো একটা জিনিসও যদি আপনি মিস করেন, ম্যাডামরা কিন্তু সেটা মিলিয়ে রাখে, এবং না ঠিক থাকলে তখন কিন্তু ম্যাডামরা মাইন্ড করে। ফুল ডায়াগনোসিসটা আমাদের কমপ্লিট হতে হবে, এই কারণে সিকুয়েন্সিয়ালি সবকিছু করা খুবই বাধ্যতামূলক। তো আমরা যখন হচ্ছে বেডসাইডও কেস হিস্ট্রি নিব, এটা আপনার আরো ক্লিয়ার হবেন। এছাড়া এটা মাথায় রাখবো আমরা ক্লাসের সময়, যে একটা পেশেন্টের সব ধরনের হিস্ট্রি নিতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে ফাইব্রয়েডের জেনারেল এক্সামিনেশন আপনারা খেয়াল করবেন যে পেশেন্ট যদি মাইল্ডলি অ্যানেমিক হয় তাহলে কোনো ব্লাড ট্রান্সফিউশন অথবা হেমাটোনিক্স বা ইনজেক্টেবল আয়রন কিছু নিয়েছে কিনা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমার এইটা গেল, অ্যানিমিয়াটা ইম্পর্টেন্ট, থাইরয়েড গ্ল্যান্ডের কথাটা ইম্পর্টেন্ট, বাদ বাকি কিছু অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কেমন পাবো? ধরেন ইন্সপেকশন আমি দেখতে পাচ্ছি লোয়ার অ্যাবডোমেনটা বাল্জড। আচ্ছা, এরপরে আসেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমি পেটে হাত দিয়ে একটা লাম্প পাই। এই লাম্পটা হচ্ছে আমরা কি কি দেখি? আমরা দেখি হচ্ছে এটা কত উইকসের সাইজ। তারপর এটা কিন্তু আমরা ফিতা দিয়ে মাপি না, ফাইব্রয়েড অ্যাডিনোমায়োসিস বা ইউট্রাইন অরিজিন যারা আছে এগুলো কিন্তু আমরা পেটে হাত দিয়ে দেখি এবং হচ্ছে উইকসে সেটাকে বলি। আচ্ছা, এটা ফিতা দিয়ে মাপি না। তারপরে আসি হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফাইব্রয়েডটা হচ্ছে কত উইক সাইজ, এটার মার্জিনটা কেমন, সারফেসটা কেমন, আচ্ছা কনসিস্টেন্সি কেমন, এবং হচ্ছে এটা মোবিলিটি কেমন। আচ্ছা, তারপরে আমরা এইভাবে বলে দিই, অন ইন্সপেকশন দ্যার ইজ এ লাম্প ভিজিবল ইন দ্য লোয়ার অ্যাবডোমেন অথবা লোয়ার অ্যাবডোমেন ইজ বাল্জ। আচ্ছা, এরপরে বলি অন পালপেশন কি কি বলতেছি, আমার হচ্ছে দ্যার ইজ এ লাম্প পালপেবল, এবং এটা আপনার কত উইক সাইজ মনে হচ্ছে, ধরেন এটা 18 উইক সাইজের ইউটেরাস। তারপর আমরা কি বলবো? আচ্ছা, মার্জিনটা কেমন? মার্জিনটা আমরা রেগুলার মার্জিন পাচ্ছি। আচ্ছা, সারফেসটা কেমন? স্মুথ। কনসিস্টেন্সি হচ্ছে ফার্ম টু হার্ড, এটা অ্যাডিনোমায়োসিসের চেয়ে একটু শক্ত হবে, এবং আপনি একবার যদি পালপেশন করে ফিল করতে পারেন যে অ্যাডিনোমায়োসিসটা কিছুটা সফট এবং ফাইব্রয়েড কিছুটা হার্ড, এই দুইটা পার্থক্য করে যদি একবার আপনি ধরে বুঝতে পারেন, এরপর আপনি খুব ভালো মতো কখনোই কনফিউজড হবেন না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের পালপেশন। আচ্ছা, তারপর আমি কি করব? কনসিস্টেন্সি ইজ ফার্ম টু হার্ড, এবং এটা কেমন? নন টেন্ডার, মোবাইল ফ্রম সাইড টু সাইড ফ্রম বাট নট ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস, লোয়ার লিমিট কুড নট বি রিচড। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমার পিভিতে আমি কি পাবো? এটা মোটামুটি অ্যাডিনোমায়োসিসের মতোই। অ্যাডিনোমায়োসিস অনেক সময় লাম্প থাকে না, আর ফাইব্রয়েডে সাধারণত আমরা লাম্প পাই, আর অ্যাডিনোমায়োসিসে দেখা যায় এটা একটু টেন্ডার হতে পারে, আর ফাইব্রয়েডে এটা নন টেন্ডার থাকে। তাহলে ফাইব্রয়েডের ক্ষেত্রে আমরা কি বলি? অন ইন্সপেকশন ভালভা পেরিনিয়াম অ্যাপারেন্টলি হেলদি, on pars speculum examination cervix apparently healthy, no discharge, no bleeding. On bimanual examination uterus is 18 weeks size. আচ্ছা, তারপর ওগুলো বলে ফেলবো, সারফেস স্মুথ, কনসিস্টেন্সি ফার্ম টু হার্ড, এটা মোবাইল, নন টেন্ডার, অ্যান্ড নো অ্যাডেনেক্সাল প্যাথোলজি অ্যান্ড টেন্ডারনেস ফাউন্ড। ডিআরই কি করবো? করে আসলে আপু ভালো, এটা একটা পয়েন্ট আকারে থাকে। আপনি বললেন যদি কোনো কারণে ম্যাডাম বলে যে ডিআরিটা কেন করলা, ম্যাডাম আই ডিড ইট অ্যাজ এ রুটিন প্রসিডিউর। আচ্ছা, ডিআরি করার সাথে কি কোনো সম্পর্ক আছে? আমি ফাইব্রয়েডে তেমন এটার সাথে সম্পর্ক নাই, কিন্তু আমি একটা রুটিন পারফরমেন্সে করে আসছি। করে আসাটাই আমি মনে করি সুবিধা বা ভালো। অনেকে বলে করতে না, অনেকে করতে, তো আমার অ্যাডিনোমায়োসিসের কেসে আমি করে এসেছি ডিআরিটা। Rectal mucosa free. So from history and clinical examination, my diagnosis is this is a case of আপনার যদি ব্লিডিং এর সমস্যা যেহেতু বলেছে তাহলে আমি বলবো AOBL। আচ্ছা, আর যদি আমার কেসটা এরকম হতো পেশেন্ট সাবফার্টিলিটি নিয়ে আসছে, তার ফাইব্রয়েড আছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা প্রথম চিফ কমপ্লেনে দিতাম পেশেন্ট ওয়ান্টস টু কনসিভ, কারণ 5 ইয়ার্স ধরে সে বাচ্চা নিতে চায়। আচ্ছা, তারপর হচ্ছে তার এরকম একটা লাম্প যদি থাকে, এটা কত বছর ধরে আছে। তো যদি ইনফার্টিলিটির কারণে হয় তখন আমরা কেসটাকে কিভাবে লিখি? প্রাইমারি সাবফার্টিলিটি ডিউ টু ফাইব্রয়েড। এরকম যদি একটা পেরিমেনোপোজাল এজের লেডি বা 40 বছর বয়সের মহিলা আপনার কাছে আসছে, 35 বছর বয়সের মহিলা আসছে, ব্লিডিংই তার সমস্যা, বাচ্চার দরকার নাই, আচ্ছা তখন কিন্তু আমরা বলতেছি AOBL। আচ্ছা, তো মোটামুটি গেল, এভাবে আমরা বলবো। এবার আসেন আমরা চলে যাচ্ছি যে কোনো হিস্ট্রিতে এর পরের পয়েন্টটাই থাকে, পয়েন্টস ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস।
বাবাকে বলো মাম্মিকে গরম পানি দিতে। বাবা মাম্মি পানি খাবে। আচ্ছা, এই টুইক সাইজ আপু আপনি হাত দিয়ে ফিল করে পাবেন। আপনি এই টুইক সাইজ যদি বুঝেন তাহলে যখন বাইমেনাল করবেন তখন বুঝতে পারবেন। 6 উইক্সই তো আপু খুব ছোট। হ্যাঁ, 6 উইক্স যেটা আমি জাস্ট একটা হচ্ছে আপনার ছোট একটা মুরগির ডিমের মতো পাই, আর এই টুইক্সটা হচ্ছে ওইটার থেকে আরেকটু বড় থাকে। একটা হচ্ছে আপনার লেবুর মতো সাইজ বা আরেকটু বড়, অরেঞ্জের সাইজ আমরা বলি। আর আপনার 8 উইক্স আর 10 উইক্সটা তো হচ্ছে আরেকটু বড় পাই আমরা, হচ্ছে 10 উইক্সটা পাই একটা হচ্ছে ক্রিকেট বলের সাইজ, আর 12 উইক্সটা পাই হচ্ছে ফিটাল হেডের সাইজ। আর 8 উইক সাইজটা শুধুমাত্র আপনি বাইমিনালি বুঝবেন, পেটে হাত দিয়ে কিছু বুঝবেন না। পেটে হাত দিয়ে বুঝবেন আপনি সবসময় সেটা 12 সপ্তাহের বেশি হলে। আর সুপ্রাপিবিক রিজনের ওই যে মার্জিন, সেটাই হচ্ছে আপনার 12 উইক্স, এর চেয়ে বেশি হলে আমরা পেটে হাত দিয়ে বুঝতে পারি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি প্রথম কোয়েশ্চেন সবসময় হবে আচ্ছা হোয়াটস ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। এইটা 2 নম্বর হচ্ছে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, তুমি কিভাবে কনফার্ম করবে, অথবা তুমি কি কি ইনভেস্টিগেশন করতে চাও। আচ্ছা, আর এরপরে হচ্ছে ট্রিটমেন্ট। তো আমরা সিকুয়েন্সিয়ালি এই কয়েকটা জিনিস পড়ে ফেলবো, এরপরে হচ্ছে আমরা যাব যে আর কি কি এক্সট্রা কোয়েশ্চেন আছে। তো আপনি যে কোনো কেস পড়ে ক্ষেত্রে আপনি এই জিনিসটা ফলো করবেন যে এই 5টা কোয়েশ্চেন আমরা পড়বো। এই 5টা কোয়েশ্চেন যদি আপনি পড়ে ফেলতে পারেন, আপনার পড়া মোটামুটি অনেকটা হয়ে যাবে। এরপর কেন, হোয়াই, এই সেই ওগুলো আমরা পড়বো। তো ঠিক আছে, আমি একটু বোর্ডে চলে যাচ্ছি। আচ্ছা আপু, ওয়েলকাম। আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেন যেটা ছিল পয়েন্টস ইন ফেভার। তো পয়েন্টস ইন ফেভারে আমি বলে আসবো অ্যাজ মাই পেশেন্ট ইজ 43 ইয়ার্স লেডি, তার প্যারা কত, প্যারা 2 ভিডি প্লাস 0। হ্যাঁ, তার কমপ্লেন কি, হ্যাভি menstrual bleeding, she gave complaints of heavy menstrual bleeding for 5 months, feeling of lump for 5 months। আচ্ছা, এটা এরপরে আমরা কি বলবো, এরপরে আমরা হচ্ছে অন জেনারেল এক্সামিনেশন শি ইজ মাইল্ডলি অ্যানিমিক আফটার 2 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন। আচ্ছা, on per abdominal examination I found uterus is about 18 week size, 18 week size, margin regular, surface smooth, consistency firm to hard, mobile, non-tender, mobile from side to side and not from above downwards, and non-tender। আচ্ছা, গেল। এরপরে আসেন হচ্ছে পারভিজাইনাল এক্সামিনেশন। যেহেতু আমি 18 উইক সাইজ বলছি, অন ইন্সপেকশন vulva perineum apparently healthy, inspection on pars speculum examination cervix apparently healthy, there is no discharge, no bleeding. Bimanual examination, uterus is about 18 week size, then same thing, surface smooth, consistency firm to hard, and mobile, non-tender। এখানে এক্সট্রা করে একটা কথা আমরা যেটা বলতে ভুলে যাই, লামটাকে পার অ্যাবডোমিনালি বাম হাত দিয়ে উপরের দিকে ঠেলা দিব। এদিকে আমার 2টা ফিঙ্গার থাকবে, লামটাকে বাম হাতে ঠেলা দিলে সার্ভিক্সটা উপরের দিকে চলে যায়। উইথ দ্য রিট্রাকশন অফ দ্য লাম্প পার অ্যাবডোমিনালি সার্ভিক্স অলসো মুভস, দ্যাট মিনস দ্য লাম্প ইজ ইউট্রাইন ইন অরিজিন। ব্যাস, কথা শেষ। তাহলে এরপরে ডিআরই করলে বলে আসবো রেকটাল মিকোসা ফ্রি। সো ফ্রম হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন আমি বলেছি আমার ডায়াগনোসিস কি। তাহলে আপনি যখন পয়েন্টস ইন ফেভার বলছেন, তখন আপনি সব পজিটিভ ফাইন্ডিংসগুলো ম্যাডামকে সুন্দর করে বলে ফেলবেন।
আচ্ছা, তাহলে পয়েন্টস ইন ফেভার আমাদের হয়ে গেল কি কি, একটা কোয়েশ্চেন আমরা পেয়ে ফেললাম। এরপরে আসেন, এরপরে কয়েকটা ভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু নেক্সট, তুমি এর পরবর্তীতে কি করতে চাও, তুমি নেক্সটে কি করতে চাও, এটা একটা। অথবা আপনাকে বলতে পারে তুমি কিভাবে কনফার্ম করতে চাও তোমার ডায়াগনোসিস, অথবা বলতে পারে তুমি কি কি ইনভেস্টিগেশন করবা। কনফার্মে সবসময় একটা জিনিসই আপনি বলবেন, নেক্সটে বলতে এরপরে আপনি পরের স্টেপে কি করতে চাচ্ছেন, ইনভেস্টিগেশন বলতে সকল ইনভেস্টিগেশন, এটা আপনি বুঝে সবসময় অ্যান্সার করবেন। আচ্ছা, তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করতে চাই, দেখেন আমি বলেছি আমারটা 18 উইক সাইজের ইউটেরাস, এরকম হাতে যেটা পালপেবল পাওয়া যাচ্ছে পার অ্যাবডোমিনালি, এই ক্ষেত্রে আমরা কি বলবো, দেখবেন আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, আমি বলে আসবো আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, এটা আমি করে আসতে চাই উইথ কালার ডপলার। এটা করে তুমি কি কি জিনিস পাবা, আমার ফাইব্রয়েডটা কোথায় আছে, সাইজটা কেমন, নাম্বার কয়টা, এটার ভলিউম কেমন, হ্যাঁ ভলিউম কেমন, এন্ডোমেট্রিয়াল থিকনেস কেমন, এবং হচ্ছে অ্যাডেনিক্সাল প্যাথোলজি আছে কিনা। তাহলে এতগুলা জিনিস আমি করতে পারি। তো পরীক্ষা আপনি এটা বলেই থামবেন, এর চেয়ে বাইরে আসলে লাগে না, কারণ একটা গরিব পেশেন্টের এর চেয়ে বাইরে কিছু দরকার নাই। যেমন এমআরআইটা আপনি পারতপক্ষে কখনোই বলবেন না, যদি একান্ত বলে আর কোনো অপশন আছে, কোনো কিছু করতে চাও, আপনাকে বারবার বললেও আপনি আল্ট্রাসাউন্ডেই থাকবেন। তাও যদি বলে কোনো কারণে কনফিউশন থাকলে আর কি কিছু করার অপশন আছে, তখন আপনি বলতে পারেন যে ম্যাডাম আমি যদি অ্যাডিনোমায়োসিসের সাথে কনফিউজড হই তখন এমআরআই করতে পারি, এছাড়া দরকার নেই, আল্ট্রাসোনোগ্রাফি মোর দ্যান ইনাফ। আচ্ছা, এরপর আসেন হচ্ছে যখন আপনি হাতে পালপেবল পান নাই, পার অ্যাবডোমিনাল পান নাই, কিন্তু পিভি করে ইউট্রাসকে বড় পেয়েছেন, যেমন রুমাইসা আপু বলেছেন 8 উইক সাইজ, তো মোটামুটি আরেকটু বড়ই হয় 10-12 সপ্তাহ এরকম যদি থাকে, তখন আপনি কি করবেন, যেটা হাতে পালপেবল না, নট পালপেবল, তখন আপনার অনেক কিছু করার অপশন আছে। তখন আপনি কি কি করবেন, টিভিএস করবেন উইথ কালার ডপলার। এছাড়া আর কি কি করতে পারি আমরা, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে পারি। এখানে আপনারা কি পাবেন, আপনি হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েড অথবা পলিপ এটা পাইতে পারি, অথবা কিন্তু আমরা করতে পারি হচ্ছে হিস্টোস্কোপি করে একই সাথে এরকম সাবমিউকাস ফাইব্রয়েড থাকলে সেটা ডায়াগনোসিস এবং একই সাথে এক্সিশন করে আসতে পারি, বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক রোল আছে। এছাড়া হিস্টোসালপিঙ্গোগ্রাফিও যদি করেন দেখবেন ওই জায়গাটায় ফিলিং ডিফেক্ট আছে। আচ্ছা, আর এছাড়া ল্যাপারোস্কোপির একটা কথা আছে, দেখবেন তথ্যতে বলা আছে যে ল্যাপারোস্কোপি আমরা কখন করতে পারি বা ফাইব্রয়েডে কি কখনো দরকার আছে কিনা, তাহলে এটা একটু আমরা জেনে রাখি। ল্যাপারোস্কোপিটা আমরা করি যদি ইউট্রাসের সাইজটা 12 সপ্তাহের চেয়ে কম হয় এবং অ্যাসোসিয়েটেড পেলভিক প্যাথোলজি থাকে, যেমন পেলভিক এন্ডোমেট্রিওসিস আছে, তাহলে এরকম ক্ষেত্রে আপনি একটা ল্যাপারোস্কোপি করতে পারেন। তাহলে আপনি পরীক্ষার সময় ম্যাডাম জিজ্ঞেস করলে আর বললে তখন আমরা আগাবো, এছাড়া এত বেশি আমাদের বলার দরকার নেই। যেমন আপনি একটা টিভিএস এর কথা, স্যালাইন ইনফিউশন, হিস্টোস্কোপি কথা বলে থামবেন, এরপর জানতে চাইলে আরো এই দুইটা বলতে পারেন, তাহলে এগুলো আমরা করতে চাই। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমি আর কোনো কিছু করে দেখতে চাই না, হ্যাঁ। আচ্ছা, এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং এটা কি আমি করতে চাই, হ্যাঁ এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং, প্যাপ স্মেয়ার এগুলো কি আমরা করতে চাই কিনা। তো আমরা করতে চাবো যদি হচ্ছে দেখলাম তার ব্লিডিং এর প্যাটার্নটা অ্যাবনর্মাল, হ্যাঁ ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ একটা এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং আমি করে দেখতে চাই। অথবা দেখলেন আপনার পেশেন্টের প্রেশার বেশি, ডায়াবেটিস মনে হচ্ছে, কোনো এন্ডোমেট্রিয়াল প্যাথোলজি মনে হচ্ছে, তখন আমি একটা এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করে দেখতে পারি। আচ্ছা, আপনার পেশেন্ট ধরেন প্যাপসমেয়ারের আন্ডারে কি আছে, প্যাপস কি করা আছে তার নাই 3 বছরের মধ্যে, তাহলে একটা প্যাপসমেয়ার করে ফেলেন। আরেকটা কথা খুব বলে যে আইভিউ কখন করব, আমি নিজে থেকে কখনোই আইভিউ বলবো না। আইভিউ করার ইন্ডিকেশন হচ্ছে যদি সার্ভাইকাল ফাইব্রয়েড থাকে অথবা ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড থাকে তাহলে করব, তো এটা কখনোই নিজে থেকে বলার দরকার নাই। আচ্ছা,
আর এটা আমি আমার পেশেন্ট বুঝে বলবো। প্যাপস্মিয়ার বলতে পারবো যদি করা না থাকে 3 বছরের মধ্যে। স্যাম্পলিং বলবো যদি দেখি পেশেন্টের প্রেশার, ডায়াবেটিস মানে একটু সাজেস্টিভ হচ্ছে যে এন্ডোমেটাল হাইপারপ্লেসিয়া বা ওই দিকে থাকতে পারে এই কারণে। আচ্ছা, এছাড়া আমি পেশেন্টের কি করব, এছাড়া আমি পেশেন্টের ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বাকি টেস্টগুলো করব। কি কি এগুলো কমন? সিবিসি, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, এইচবিএসএজি, তারপর হচ্ছে আপনার পেশেন্টের হচ্ছে ওজিটিটি, টিএসএস লেভেল, এগুলো করে ফেলবে। বা টিএসএস না বলে সরাসরি থাইরয়েড ফাংশন টেস্ট বলে হবে। তাহলে এই টেস্টগুলো আমি করে ফেলবো ম্যানেজমেন্ট পারপাসে। আচ্ছা, করলাম সবকিছু, করে ফেলছি, টেস্ট ফেস করে ফেলছি। এখন হাউ উইল ইউ ম্যানেজ ইউর কেস? তুমি তোমার কেসকে কিভাবে ম্যানেজ করবা? আমি একটু ম্যানেজমেন্টটা আগে বলে ফেললে আমার কাছে মনে হয় অনেক শান্তি। আচ্ছা, এখন আমরা ম্যানেজমেন্টটা পড়ি, এরপর ইন্ডিভিজুয়ালাইজেশন করে কোন কেসে কিভাবে করবো এটা আমরা দেখবো। তো ম্যানেজমেন্ট, আমার আসলে খুবই গলা ব্যথা, এত গলা ব্যথা নিয়ে আমার ক্লাসটা নেওয়া ঠিক হচ্ছে না, কারণ আমার গলায় প্রেশার পড়লে তো আরো বেশি প্রবলেম হয়ে যায়। কিন্তু কি করবো, আপনাদের আজকে প্রথম ক্লোজ গ্রুপে ক্লাস, এই জন্য আমি ক্লাসটা আসলে অফ করি নাই। ম্যানেজমেন্ট, তাহলে কি কি অপশন আছে এটা আগে পড়ে নেই। তো প্রথমে আসি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট। এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আপনি কাকে করবেন? হ্যাঁ, অ্যাসিমটোমেটিক পেশেন্ট, হ্যাঁ, যার ক্ষেত্রে দেখলেন ইউটারাসের সাইজটা হচ্ছে 12 সপ্তাহের কম আছে এবং সে মেনোপোজের দিকে চলে গেছে, অলরেডি মেনোপোজের দিকে গেছে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই পেশেন্টটাকে কি করবেন? পেলভিক এক্সামিনেশন করবেন এবং আলট্রাসোনোগ্রাফি করে তাকে ফলো আপ করতে পারেন। তো এটা আমরা 6 মান্থলি করব, ফলো আপ করবো। আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট মধ্যে আমরা কি কি করব? আচ্ছা, তো সিমটোমেটিক রিলিফের জন্য আপনি এনএসএআইডি দিতে পারেন, যদি তার পেইন থাকে তাহলে এনএসএআইডি দিতে পারেন। আর এছাড়া আমরা কি কি ড্রাগ ইউজ করব এটা একটু জানি, যে কি কি ড্রাগ আমরা দিয়ে থাকি। আচ্ছা, তো প্রথমে আসি আমরা কি কি ড্রাগ দিয়ে থাকি। এখানে ড্রাগের মধ্যে আমরা হরমোন দিয়ে থাকি। হ্যাঁ, তো হরমোনের মধ্যে সব আছে। একটা হচ্ছে যেমন ওসিপি, প্রোজেস্টেরনের মধ্যে কিন্তু আমরা লেভোনর্জেস্ট্রেল, ইন্টারইউটেরাস সিস্টেম দিতে পারি বা মিরেনা দিতে পারি। আর কি দিতে পারি? আমরা দিতে পারি হচ্ছে অ্যান্টিপ্রোজেস্টেরন, এটা হচ্ছে আমার মিফিপ্রিস্টন। আচ্ছা, তারপরে আসি হচ্ছে সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, এটা কি? এটা হচ্ছে ইউলিপ্রিস্টল অ্যাসিটেট। আচ্ছা, ইলিপ্রিসল অ্যাসিটেট আমরা পড়েছি। তারপর হচ্ছে আমরা আর কি আছে? অ্যারোমেটিস ইনহিবিটর আছে। অ্যারোমেটিস ইনহিবিটর মধ্যে আছে লেট্রোজল, লেট্রোজল অথবা হচ্ছে ফেড্রোজল, ফেড্রোজল। আচ্ছা, এছাড়া আর কি কি দিতে পারি? এছাড়া দিতে পারি হচ্ছে জিএনআরএইচ অ্যানালগ। আচ্ছা, তো এবার আসি আমরা সিরিয়ালি যদি একটু একটু পড়ি, তা প্রত্যেকটা নিয়ে। ওসিপি, হ্যাঁ, তো ওসিপিতে দেখা যায় মোটামুটি টানা দিয়ে আমরা মাসিকটা অনেক সময় বন্ধ, আমরা গরিব পেশেন্টকে আপু টানা পিল দিয়ে রাখতে পারি। হ্যাঁ, তো এদের দেখা যায় কি ব্লাড মানে ব্লিডিংটা কমে এরকম। হ্যাঁ, ব্লিডিংটা এরকম কমে, তো এটা গরিব পেশেন্টের দেওয়া যায়। কিন্তু যেহেতু পিলের মধ্যে ইস্ট্রোজেন আছে, তো দেখা যায় এটা অনেক সময় হচ্ছে ফাইব্রয়েডকে বড় করে ফেলতে পারে। তো এটা খুব একটা প্রেফারেবল না এবং এটা এত সেন্সিটিভ না, নট সো সেন্সিটিভ। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে লেভোনর্জেস্ট্রেল আমরা কাদেরকে দিব। লেভোনর্জেস্ট্রেল দেওয়ার ক্ষেত্রে ইন্ডিকেশন হচ্ছে আপনার ইউটারাসের সাইজ হতে হবে 12 সপ্তাহের কম এবং দেখতে হবে যে ক্যাভিটিতে কোনো আপনার অ্যানোমালি নাই এবং ইউটারাসটা ডিস্টর্টেড ক্যাভিটি না। আচ্ছা,
ফাইব্রয়েডটা দেখতে হবে তার 3 থেকে 4টা অথবা তার চেয়ে কম সংখ্যা, এবং সাইজেও সেম 3 থেকে 4 সেন্টিমিটার অথবা তার চেয়ে কম, এরকম হলে ভালো। তো এই ক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে লেভোনর্জেসন ইন্ট্রাইউটেরাইন সিস্টেম। গেল। এরপর আসি হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে মিফিপ্রিস্টন। আচ্ছা, মিফিপ্রিস্টনটা 5 থেকে 10 মিলিগ্রাম দিতে পারি আমরা। হ্যাঁ, তো এটা হচ্ছে, আর সুবিধা হচ্ছে আপু এটা দিলে আপনার ফাইব্রয়েডের ভলিউমটা ভালোই কমে যায়। কতটুকু কমে? 26 থেকে 74% কমে যায়। এবং এটার বোন ডেন্সিটির উপরে এটার কোনো ইফেক্ট নাই, যেটা বোন ডেন্সিটির উপর কোনো ইফেক্ট করে না। এবং এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা এটা করে। এটার মেইন সমস্যা হচ্ছে এটা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে। তো এই জন্য সাধারণত কিন্তু আপনি 6 মাসের বেশি এটা আমরা দেই না, কারণ মিফিপ্রিস্টন কি করে? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে। আচ্ছা, তো একটু পড়ে ফেললাম। এবার আসি হচ্ছে ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট। ইউটাল। তো ইউলিপ্রিস্টাল অ্যাসিটেটের ক্ষেত্রে যেটা যে এটা সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডিউলেটর, এটা আপনি হচ্ছে 5 মিলিগ্রাম পার ডেতে ইউজ করতে পারবেন, এবং এটা আমরা 3 মাস দিতে পারি। আচ্ছা, এবং এটা ফাইব্রয়েডকে সাইজকে কমাতে পারে 57%। কিন্তু এটার সমস্যা হচ্ছে আমার লিভার ফাংশন টেস্টটা দিয়ে মনিটর করতে হবে। আচ্ছা, এটা গেল। এরপর আসি হচ্ছে, আচ্ছা আরেকটা বলি না, এটা হচ্ছে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর। যেহেতু এটা পড়েছি প্রজেস্টেরন রিসেপ্টর মডিউলেটর, একটা আছে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর। এটা কি? এটা হচ্ছে র্যালক্সিফ্যান। এটা আমি হচ্ছে 60 মিলিগ্রাম পার ডেতে দিতে পারি। মিলিগ্রাম পার ডেতে আমি এটা দিতে পারি। 6 থেকে 12 মাস আপনি দিতে পারবেন। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার খুব ভালো হয় আপনি যদি জিএনআরএইচ এর সাথে কম্বিনেশন করে দেন। এবার আসেন অ্যারোমেটেজ ইনহিবিটর, লেট্রোজল, ফেড্রোজল। তো এগুলো আপু নিউয়ার ট্রিটমেন্টের মধ্যে এগুলাকে বলে, নিউয়ার ড্রাগের মধ্যে। তো এটা কি করে? সরাসরি যেহেতু ইস্ট্রোজেনকে এটা ব্লক করে, খুব দ্রুত হাইপোইস্ট্রোজেনিক স্টেট তৈরি করে আমার ফাইব্রয়েডের সাইজকে 71% কমায় দিতে পারে মাত্র 8 উইকসে। আচ্ছা, গেল। আচ্ছা, তাহলে এটা পড়ে ফেলেছি। এবার আসেন জিএনআরএইচ এর মধ্যে কি কি আছে? জিএনআরএইচ এর মধ্যে, অ্যানালগের মধ্যে জিএনআরএইচ এগোনিস্ট আসে যদি, হ্যাঁ, এটার মধ্যে কি আছে? ট্রিপটোরিলিন হচ্ছে 3.75 মিলিগ্রাম, অথবা আপনি যদি লিউপ্রোলাইড দেন এটাও 3.75 মিলিগ্রাম। এটা আমরা কিভাবে দিতে পারি? আইএম। আরেকটা হচ্ছে গসরিলিন, এটা হচ্ছে 3.6 মিলিগ্রাম। এটা আমরা সাবকিউটিনিয়াস দিতে পারি, এবং সবগুলাই দিতে পারি আমরা 3 মাসের জন্য। তো এগুলো আপনি যদি জিএনআরএইচ আপনি দিচ্ছেন তাহলে কি হবে? ফাইব্রয়েডের সাইজটা কমে যাবে, 20 থেকে 50% কমে যাবে, এবং দেখা গেছে পেশেন্টের ব্লিডিংও কমে যায়, এবং দেখা যায় সার্জারিও যদি করছি আমি, সার্জারির সময় ব্লাড লসটা কমে যায়। আচ্ছা, আর এটা সমস্যা কি আপু? এই যে আমি জিএনআরএইচ কে দিচ্ছি, এটা কি করে? হাইপোএস্ট্রোজেনিক সাইড ইফেক্ট থাকে। অনেক সময় কি হয়? ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পেশেন্টের মেডিকেল ম্যানোপজ করে ফেলে। হ্যাঁ, এবং দেখা যায় এটা অনেক সময় রিভার্সিবল। ছোট ছোট ফাইব্রয়েড থাকলে ডিসঅ্যাপিয়ার করে, এটা অফ করছেন, এটা আবার হচ্ছে রিভার্স করে। আচ্ছা, অনেক সময় কি হয়? এই জিএনআরএইচ দেওয়ার কারণে ডিজেনারেশন হয়। ডিজেনারেশন হলে কি হবে? ব্লিডিংটা বেড়ে যায়। ডিজেনারেশনের কারণে ব্লিডিং বাড়ে, এবং অনেক সময় দেখা যায় এমনই সফট হয়ে যায় ইউট্রাসটা যে আপনার ইনিউক্লিয়েশন করাটা কঠিন হয়ে যায়। তো এটা হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ। এরপর আসি অ্যান্টাগনিস্টের মধ্যে কি আছে? সেট্রোরিলিক্স 60 মিলিগ্রাম আমরা দেই। এটা হচ্ছে আয়ন দিতে পারি 3 মাস অন্তর অন্তর, 3 থেকে 4 মাস পর পর। আচ্ছা, তো এটাও হচ্ছে ফাইব্রয়েডের ভলিউমকে ডিক্রিজ করে। আচ্ছা, তাহলে মেডিকেল ম্যানেজমেন্টে আমরা এই কয়েকটা জিনিস দেখলাম। আর কি কি জিনিস আছে আমাদের?
আচ্ছা, আরো দুইটা আছে আমাদের হচ্ছে ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন এবং হচ্ছে হাইফু। ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন এবং হচ্ছে হাইফু, এই দুইটা কাজও আমরা করে থাকি। হ্যাঁ, আচ্ছা, তো ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন এবং হাইফু এটা কিন্তু আমরা বড় ফাইব্রয়েডের ক্ষেত্রে করে থাকি। যদি ফাইব্রয়েডটা বড় হয় তখন আপনি এই দুইটা করতে পারবেন। আচ্ছা, তো এই দুইটা একটু দেখি। ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন, এটা বড় ফাইব্রয়েডে করছি। তো এই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু মানে সাকসেস রেটটা খুব ভালো ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন যদি করতে পারি, কিন্তু যে বাচ্চা চায় তার ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না। আচ্ছা, কারণ এখানে আপনার ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশনের ফলে ওভারিয়ান ফেলিওর হওয়ার একটা চান্স থাকে, এটাও বলে নিতে হয়। এছাড়া ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন করলে পোস্ট এম্বোলাইজেশন সিনড্রোম হয়, পোস্ট এম্বোলাইজেশন সিনড্রোম হয়। আচ্ছা, এটার মধ্যে কি কি আছে? পোস্ট এম্বোলাইজেশন সিনড্রোমে ফিভার আছে, ভমিটিং আছে, পেইন আছে, তাহলে এই জিনিসগুলো হতে পারে। তো ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশনটা আমরা কিভাবে করছি? তা আমরা কি করব আপু, আমরা একটা ক্যাথেটার ঢুকায় দিব। কোনটা দিয়ে? ফিমোরাল আর্টারি দিয়ে। ফিমোরাল আর্টারি দিয়ে ক্যাথেটারটা ঢুকায় দিয়ে এটা হচ্ছে কি করবে, অ্যাওর্টার বাইফার্কেশন দিয়ে শুরু করে অপোজিট সাইডের ইউট্রাইন আর্টারিতে চলে যাবে ক্যাথেটারের কানেকশন। আচ্ছা, এরপর আমি কি করব, পলিভিনাইল অ্যালকোহল 500 থেকে 700 মাইক্রোমিটার, 500 থেকে 700 মাইক্রোমিটার, অথবা জেল ফোম, এটা আপনি ইনজেক্ট করে এম্বোলাইজেশন করবেন, তাহলে এটা দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, তো এর ফলে কি হবে, ফাইব্রয়েডের সাইজটা কমে যায়, 60 থেকে 75% ফাইব্রয়েডের সাইজ কমবে এবং ম্যানোরিজিয়াটা ইমপ্রুভ হবে 80 থেকে 90% ক্ষেত্রে। তাহলে খুব ভালো, ম্যানোরিজিয়া ইমপ্রুভ হচ্ছে 80 থেকে 90% ক্ষেত্রে, ম্যানোরিজিয়া ইমপ্রুভ, ফাইব্রয়েডের সাইজটা ডিক্রিজ হচ্ছে 60 থেকে 75% ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে মোটামুটি গেল। এরপরে আসে হচ্ছে হাইফু আমরা জানি ফাইব্রয়েডে দিতে পারবো, কিন্তু হাইফুটা আমরা দিব হচ্ছে যে বাচ্চা চায়, যে বেবি চায় তার ক্ষেত্রে আমরা হাইফুটা দিতে পারবো। আচ্ছা, তো এখানে আমরা হাইফুর ইন্ডিকেশন কি? আচ্ছা, এবার আসি হচ্ছে হাইফুর ইন্ডিকেশন আছে, আপনি কখন করবেন? হাই ইন্টেন্সিটি ফোকাস আল্ট্রাসাউন্ড, লাস্ট ক্লাসে আমরা পড়েছি অ্যাডিনোমায়োসিসে, কখন আপনি হচ্ছে হাইফু দিতে পারবেন ফাইব্রয়েডে? ইন্ডিকেশন, যদি এমন হয় পেশেন্টের ফাইব্রয়েড আছে উইথ সিমটম আছে, এটা একটা সিমটোমেটিক ফাইব্রয়েড। আচ্ছা, এরপরে আসেন ক্যাটাগরি আছে, কোনটায় আমি কি করতেছি। ফাইব্রয়েড আছে এবং ফাইব্রয়েডের সাইজগুলো কেমন? আচ্ছা, সাবমিউকাস ফাইব্রয়েড আছে কিন্তু এটা 2 সেন্টিমিটারের চেয়ে বড়। হ্যাঁ, ইন্ট্রামুরাল ফাইব্রয়েড বা ইন্টারস্টেশিয়াল ফাইব্রয়েড 3 সেন্টিমিটারের চেয়ে বড়, সাবসেরাস ফাইব্রয়েডটা হচ্ছে 4 সেন্টিমিটার বড়। তাহলে এইসব ক্ষেত্রে আমি হচ্ছে করতে পারবো হাইফু। আচ্ছা, হাইফুর অ্যাডভান্টেজটা কি? আপনার নিয়ার বাই অর্গানে ড্যামেজ হয় না, এই কারণে এদের কিন্তু প্রেগনেন্সি রেটটা বাড়ে। আচ্ছা, হাইফুর ডিসঅ্যাডভান্টেজটা কি? আচ্ছা, তো হাইফু দেওয়ার আগে আপনার এমআরআই গাইডেড যেহেতু করি, এটা বেশ কস্টলি এবং আপনার বলা হয়ে থাকে হাইফু করার আগে এমআরআই করে আমি ইউট্রাস, নিয়ার বাই অর্গান এগুলাকে একটু ইভালুয়েট করে নিব। আরেকটা হচ্ছে আমার বাল প্রিপারেশন লাগবে হাইফু করার আগে। বাল প্রিপারেশন কি দিব? সফট ফুড দিব পেশেন্টকে 2 দিন, পেশেন্টকে লিকুইড দিব হচ্ছে 1 দিন এবং ল্যাক্সেটিভ দিব বিফোর ট্রিটমেন্ট। হ্যাঁ, আগের দিন রাতে আমি তাকে ল্যাক্সেটিভ দিব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ম্যানেজমেন্ট হাইফুর কাহিনী। আচ্ছা, হ্যাঁ, এখন আসি হচ্ছে আমরা চলে যাচ্ছি সার্জিক্যাল ম্যানেজমেন্টে, প্রত্যেকটা পোর্শন ভাগ ভাগ করে আমরা করতে পারি। আচ্ছা, তো যে আপু হচ্ছে বাচ্চা চায় না, আপনার পেশেন্ট একটা 40 বা 42 ইয়ার্সের লেডি, তার ক্ষেত্রে ধরেন সে বাচ্চা চায় না। হ্যাঁ, সে আসলে আপু হিস্টেক্টমি করতেই ভর্তি হয়েছে, তা আপনি হচ্ছে হিস্টেক্টমি তো সরাসরি বলতে পারবেন না, তাহলে আমি কি বলবো? ম্যাডাম, অ্যাজ মাই পেশেন্ট ইজ admitted in Dhaka Medical College Hospital, she is suffering a lot, she took a lot of medical management but all failed,
এই ক্ষেত্রে এটাও বলতে পারেন অথবা এভাবে বলতে পারেন, অ্যাজ ওসিপি ইজ নট সো সেন্সিটিভ, I can't give mifepristone and ulipristal acetate for long duration. Levonorgestrel intrauterine system অথবা Mirena is also costly, so I can offer her hysterectomy. ব্যাস, এভাবে আপনি এই পেশেন্টটার কথাটা বলবেন পরীক্ষার সময়। আচ্ছা, তাহলে এইটা গেল। আর যেটা হচ্ছে আপনার ছোট ফাইব্রয়েডের ক্ষেত্রে কিন্তু সব অপশনে আমি বলতে পারবো, ড্রাগগুলোর কথা সব বলে আসতে পারবো। ছোট ফাইব্রয়েডের ক্ষেত্রে ইউলিপ্রিস্টাল অ্যাসিটেটের কথা বলে আসতে পারবো, তারপরে আপনার লেভোনরজেস্ট্রেলের কথা বলতে পারবো, তারপরে অন্য যে ড্রাগগুলো আমরা বললাম প্রত্যেকটা ড্রাগের কথা বলে আসতে পারবো ছোট ফাইব্রয়েডের ক্ষেত্রে। কিন্তু ফাইব্রয়েডটা যদি বড় সাইজের হয়, তখন কনজারভেটিভ অ্যাপ্রোচ হিসেবে যদি আমার বলতে হয়, তখন আমি কি বলবো, তখন ওই দুইটা বলতে পারবো। বড় ফাইব্রয়েডের ক্ষেত্রে কি বলতে পারবো? ইউট্রাইন আর্টারি বড়র ক্ষেত্রে ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন, আরেকটা হচ্ছে আপনার হাইফো। ঠিক আছে, এই দুইটা অপশন বলে আসতে পারবো কনজারভেটিভের ক্ষেত্রে। এছাড়া আমি তো হিস্টেক্টমির কথা বলতেই পারছি, ওটাও আমার একটা অপশন। এবার আসেন যে বাচ্চা চায়, হ্যাঁ, যার বাচ্চা দরকার, তার ক্ষেত্রে চোখ বন্ধ করে সবসময় আমরা কি চাই? মায়োমেক্টমি করতে চাই। তো মায়োমেক্টমিটা বিভিন্ন ভাবে করতে পারি আমরা। কখন কোন মায়োমেক্টমি আমরা করব? তো মায়োমেক্টমি আমার পেশেন্ট বাচ্চা চাইলে আমি তারা মায়োমেক্টমি করতে চাই। এরপরে আসেন হচ্ছে যদি এরকম হয় যে রিকারেন্ট ফাইব্রয়েড, এরকমও পরীক্ষায় পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি বলবেন যে হ্যাঁ আমি হচ্ছে মায়োমেক্টমি করতে চাই, রিকারেন্ট ফাইব্রয়েডও যদি হয়। আচ্ছা, তো মায়োমেক্টমি আমরা নানান রুটে করতে পারি, ভেজাইনাল রুটে করতে পারি, অ্যাবডোমিনাল রুটে করতে পারি, হিস্টোস্কোপিক্যালি করতে পারি, ইভেন ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি। তো প্রত্যেকটা সম্পর্কে আমরা একটু আলাদা আলাদা ভাবে জেনে নেই। আচ্ছা আপুরা, ফিগো ক্লাসিফিকেশন ফাইব্রয়েডটা তো আপনারা জানেন, এটা কি বলবো? ছবি আঁকায় যে আমরা সাবমিউকাস ফাইব্রয়েড বা ফাইব্রয়েডের ভ্যারিয়েশন যেটা বলি, এটা কি বলবো আপনাদেরকে? না এটা পারেন আপু, সমস্যা নাই। যদি বলেন তাহলে বলি ফিগো ক্লাসিফিকেশনটা। আচ্ছা, কেউ কিছু বলেন নাই, তাহলে না বলি, তাহলে আপনারা জানেন এটা। ফিগো ক্লাসিফিকেশন, আমরা তো ফিগোর একটা ছবি এঁকে ক্লাসিফিকেশনটা পড়ি। তো ফিগো ক্লাসিফিকেশনটায় আমরা কিন্তু ফাইব্রয়েডকে ভাগ করি সাব মিউকাসেলার অনুযায়ী। ফিগো ক্লাসিফিকেশন অনুযায়ী ফিগো ক্লাসিফিকেশন অনুযায়ী আমার কি কি ক্যাটাগরি আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে একজন বলছে, আপু বলেন। বলতেছে, তো যেই ফাইব্রয়েডটা এরকম পেন্ডুলামের মতো দুলতেছে সে হচ্ছে 0, হ্যাঁ। তো এটা কি আপু? সাবমিউকাস ভ্যারাইটির মধ্যকার ফাইব্রয়েড। সাবমিউকাস ভ্যারাইটির মধ্যে কি কি আছে? 0, 1, 2। তো 0টা কি আপু? এরকম দুলতেছে। আচ্ছা, 1টা কি? 1টা হচ্ছে ঘরের ভেতর থেকে আস্তে আস্তে বাইরে যাচ্ছে। তাহলে আস্তে আস্তে বাইরে গেলে কি হবে? তার ভেতর বেশিরভাগ অংশ ভেতরে, একটুখানি শরীর দরজার দিকে দিছে, তাহলে এটা হচ্ছে 1। তাহলে 1-এ কি আছে আপু? 1টা হচ্ছে লেস দ্যান 50% ইন্টারমোরাল। এরপর আসেন 2। এটা কি করেছে? আরেকটুখানি পেটের মধ্যে ঢুকছে বা দরজার দিকে গেছে, এখন ভেতরের দিকে অংশ কম, পেটের দিকে বেশি। 2 হচ্ছে কি আমার 50% অথবা তার বেশি ইন্টারমোরাল। এরপর আসি হচ্ছে মোটামুটি আমার সাবমিউকোসাল ভ্যারাইটি শেষ, LSM শেষ। এবার আসি হচ্ছে LO, L আদার্স। আচ্ছা, এটার মধ্যে কি আছে আপু? 3, হ্যাঁ। 3টা কি? এন্ডোমেট্রিয়ামকে কন্টাক্ট করে আছে কিন্তু
100% ইন্ট্রামুরালই আছে, কিন্তু জাস্ট এন্ডোমেট্রিয়ামটার সাথে লেগে আছে। তাহলে কন্ট্যাক্ট এন্ডোমেট্রিয়াম, এছাড়া এটা ইন্ট্রামুরাল। 4, এটা একদম মাঝখান বরাবর আছে, 100% ইন্ট্রামুরাল। 4। এরপর আসেন 5। এখন সে আস্তে আস্তে দরজা দিয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে বেশি একটা যাইতে ইচ্ছা করবে না, বেশিরভাগ অংশ মাসালের মধ্যে, কিছুটা অংশ রাস্তার দিকে গেছে। আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার 5। তো 5 এর মধ্যে আমরা এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে সাবসেরোসাল। 5টা হচ্ছে সাবসেরোসাল এবং এটা হচ্ছে 50% অথবা তার চেয়ে বেশি অংশই হচ্ছে ইন্ট্রামুরাল। আচ্ছা, এবার আসেন 6। 6 হচ্ছে সাবসেরোসাল। সাবসেরোসাল, এটা বেশিরভাগ অংশ বাইরের দিকে চলে গেছে। 6, 50% এর কম অংশ হচ্ছে ইন্ট্রামুরাল। আচ্ছা, 7। 7 হচ্ছে সাবসেরোসাল পেডাঙ্কুলেটেড, একটা লেজ দিয়ে ঝুলে আছে। 7 সাবসেরোসাল পেডাঙ্কুলেটেড। 8 হচ্ছে ধরেন এটা ছুটে গেছে, ছুটে গিয়ে আপনার ক্যাভিটির মধ্যে ঘুরতেছে, ঘুরপাক খাচ্ছে, এটা হচ্ছে 8। অথবা সার্ভিক্সের দিকে আছে, সার্ভাইকাল ফাইব্রয়েড, এটাও হচ্ছে 8। আচ্ছা, এটা আপু একদম লেটেস্ট এডিশন থেকে বলতেছি, একদম লেটেস্ট এডিশন, এটা চেঞ্জ নাই কোনো। আচ্ছা, এটা কোনো চেঞ্জ নাই। আর হচ্ছে আপনার হাইব্রিড লিওমায়োমা, এটাকে আমরা বলতেছি 2-5, 2 থেকে 5 যারা, এরা হচ্ছে আপনার কিসের মধ্যে আছে? সাবমিউকোজাল এবং সাবসেরোসাল দুইটা অংশকেই কভার করে আছে। তো এরা হচ্ছে 2 থেকে 5 হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার হাইব্রিড লিওমায়োমা। এটা কোনো চেঞ্জ আসে নাই আপু। এটা হচ্ছে আমরা দেখলাম ফিগো ক্লাসিফিকেশন অফ লিওমায়োমা। তাহলে এবার আমরা চলে যাচ্ছি ভাগ ভাগ করে কোন মায়োমেক্টমি কিভাবে করতেছি। আচ্ছা, তাহলে প্রথমে আসি আমরা। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে আমরা কখন মায়োমেক্টমি করতেছি। এগুলো আসলে খুব পেড কোয়েশ্চেন, যারা পারেন তাদের কাছে খুব সহজ, কিন্তু অনেকেই আছেন নতুন, তাদের ক্ষেত্রে আবার এত বেশি মানে সহজ না। যেমন আমি যখন কেসের ক্লাস করতাম তখন দেখতাম সবকিছুই মানে এরকম শুনতাম যে এটা তো আপনারা পারেন, এটা কি বলা লাগবে, কোনো দরকার আছে? কিন্তু আমার কাছে মনে হয় মেন্টর যদি বলে, শোনা জিনিসটাও আমার শোনা খুব জরুরি, বা জানা জিনিসটাও শোনা খুব জরুরি, তাহলে আমার জন্য ইজি হবে, আমি ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে ইন্ডিকেশন কি? ইন্ডিকেশনে হচ্ছে আপু প্রথমে হচ্ছে সবার আগে মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করছে, মেডিকেল ম্যানেজমেন্ট দিয়েছেন, ফেল করছে। ইউটেরাসের সাইজ কত? 12 সপ্তাহের বেশি। পেশেন্টের ইনফার্টিলিটি আছে, পেশেন্টের রিকারেন্ট প্রেগনেন্সি লসের হিস্ট্রি আছে। আচ্ছা, ফাইব্রয়েডটা ফলো আপের সময় দেখলেন বড় হচ্ছে, কারণ এটা একটা সাবসেরাস ফাইব্রয়েড, যেটা টর্শন হওয়ার চান্স আছে। তাহলে এই হচ্ছে ইন্ডিকেশন মায়োমেক্টমি। এরপর আসি হচ্ছে মায়োমেক্টমির হচ্ছে মায়োমেক্টমির ক্ষেত্রে আমরা হচ্ছে কখন করতে পারবো না মায়োমেক্টমি, কন্ট্রা ইন্ডিকেশন। যদি দেখলাম ফাইব্রয়েডটা হচ্ছে ইনফেক্টেড ফাইব্রয়েড এবং ফাইব্রয়েডটা হচ্ছে মেনোপোজের পরে হয়েছে, আরেকটা হচ্ছে আপনি দেখলেন আমি একটা প্যারাস উইমেন যার ক্ষেত্রে হচ্ছে মায়োমেক্টমি না করে হিস্টেক্টমি সেফ, প্যারাস লেডি। আচ্ছা, আর যার ক্ষেত্রে হচ্ছে ফাংশনলেস ফ্যালোপিয়ান টিউব, হ্যাঁ, যেমন হাইড্রোসালপিংস, 2 থেকে 5 আপু, 2 থেকে 5। আচ্ছা, হাইড্রোসালপিংস এবং হচ্ছে টিওমাস। আরেকটা হচ্ছে যদি পেশেন্টের পেলভিক অথবা এন্ডোমেট্রিয়াল টিবি থাকে। আচ্ছা, আচ্ছা, এটাও দেখে ফেললাম কন্ট্রাইন্ডিকেশন। এবার আসেন হচ্ছে প্রি রিকুইজিট আছে বা কি কি কাউন্সেলিং করব, কাউন্সেলিংটা কি কি করব। তো কিছু রিস্ক আছে, রিস্কের কথা বলে নেই। এটা আপু চেঞ্জ বলতে এটা তো আমরা জ্যাফকটেরটা পড়ি, জ্যাফকটের তো নতুন এডিশনে বা ওরকম
চেঞ্জ কিছু আসে নাই যে মায়োমেক্টমির আগে আমি কি কি কাউন্সিলিং করব। পার্সেন্টেজটা আমরা হচ্ছে জ্যাফকটকে ফলো করে থাকি। আচ্ছা, তো আমার হচ্ছে পারসিস্টেন্স অফ ম্যানোরেজিয়া থাকতে পারে 1 থেকে 5%, 1 থেকে 5%। আমার আবারও রিকারেন্স হতে পারে 5 থেকে 10% ক্ষেত্রে। আরেকটা হচ্ছে পেশেন্টের রিল্যাপারটমি অথবা হিস্টেক্টমি করা লাগতে পারে 20 থেকে 25% ক্ষেত্রে। আরেকটা পেশেন্টের প্রেগনেন্সি রেট হচ্ছে 25 থেকে 30%। আচ্ছা, আর আমার হচ্ছে কাউন্সিলিং এ বলতে হবে পেশেন্টের হিস্টেক্টমি লাগতে পারে, এটার আমরা একটা কনসেন্ট নিয়ে নিব। আচ্ছা, এবার আসেন প্রি রিকুইজিট। প্রি রিকুইজিট আমরা কি করব, আমরা হচ্ছে কিন্তু 2 ব্যাগ ব্লাড হাতে নিয়ে নেই। পেশেন্টের হচ্ছে আমি কি করব, এন্ডোমেট্রিয়াল বায়োপসি করে নিব যে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি ঠিক আছে কিনা। হিস্টিওসালপিঙ্গোগ্রাফি করি যে অথবা হিস্টিওস্কোপি করি আমি তার টিউবটা দেখে নেওয়ার জন্য। ওভারির ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি তার ওভারিয়ান রিজার্ভটা ঠিক আছে কিনা। আচ্ছা, আর এছাড়া আমরা কি করব, সিমেন অ্যানালাইসিস করে নিব। আচ্ছা, তো মোটামুটি গেল কি কি জিনিস আমরা করে নিচ্ছি। এখন আসি আমাদের ভ্যারাইটি, কোন ভ্যারাইটিতে আমরা কি করব প্রত্যেকটা আলাদা করে যাচ্ছি। তো প্রথমে আসি আপু, আমরা হচ্ছে হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমিটা কখন করব। হিস্টেরোস্কোপিক নতুন কালি ভরে নিছি কলমের মধ্যে, ব্যাস ঝাড়া দিতে গিয়ে বিছানা টিছানা সব দিকে কালিগুলো ছড়াই গেছে, কি একটা অবস্থা। আচ্ছা, তো আসি হচ্ছে নতুন চাদরের মধ্যেও গেছে, দেখলে আমার হাজবেন্ড দিবে একটা বকা, নতুন চাদরের মধ্যে কালি ছড়াই গেছে। আচ্ছা, হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি। তো হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি আমরা কোন কোন ক্ষেত্রে করতে পারি। তো হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি ক্যাটাগরিটা হচ্ছে আপনি 0 থেকে 1 এই দুইটাকে কিন্তু হিস্টেরোস্কোপিক্যালি করতে পারবেন। আচ্ছা, তো হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমির ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা হচ্ছে এটা 5 সেন্টিমিটারের কম হতে হবে, লেস দ্যান 50% ইন্ট্রামোরাল কম্পোনেন্ট থাকতে হবে এবং ইউটেরাসের সাইজ হচ্ছে 12 উইকসের চেয়ে কম হতে হবে। আপনি এমন ক্যাটাগরি সাবমিউকাস ফাইব্রয়েডে করবেন যেটা কি করছে, ইনফার্টিলিটি অথবা রিকারেন্ট প্রেগন্যান্সি লস অথবা এওবি অথবা ডিসম্যানোরিয়া করছে, এদের ক্ষেত্রে হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি করতে পারবো। আচ্ছা, হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমির পূর্বে আপনি কিভাবে প্রি অপারেটিভ প্রিপারেশন করবেন। প্রি অপারেটিভ প্রিপারেশনের ক্ষেত্রে আপনি হচ্ছে কি করতে পারেন, জিএনআরএইচ দিয়ে নিতে পারেন, জিএনআরএস দিয়ে নিতে পারেন আপনি হচ্ছে 3 মাস, অথবা ইউলিপ্রিস্টাল অ্যাসিডেট আপনি হচ্ছে 3 মাস করে 2টা সাইকেল দিয়ে নিতে পারেন। আচ্ছা, তো কি হবে, অ্যানিমিয়াটা কারেকশন হবে, সার্জারিটা ইজি হবে। আচ্ছা, এখন আসি এই যে আমরা হচ্ছে মায়োমেক্টমি করব, হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি করব, এটা কিভাবে করি। তো টাইপ 0 এবং টাইপ 1-এ আমরা করি। টাইপ 0 যেটা, টাইপ 0 এবং 1-এ আমি হচ্ছে হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি করছি। টাইপ 0, টাইপ 1 একটু আগে যে ক্লাসিফিকেশন পড়লাম। টাইপ 0-তে আমরা কি করি আপু, 3টা বেসিক মেথডে আমরা করতে পারি হিস্টেরোস্কোপিক্যালি। একটা হচ্ছে কি মর্সেলেশন, 2 নাম্বার হচ্ছে কাটিং উইথ ইলেকট্রোসার্জিক্যাল লুপ, কেটে কেটে নিয়ে আসতে পারি ইলেকট্রোসার্জিক্যাল লুপ দিয়ে, আরেকটা হচ্ছে ভ্যাপোরাইজেশন। তাহলে মর্সেলেশন, কাটিং উইথ ইলেকট্রোসার্জিক্যাল লুপ, আরেকটা হচ্ছে ভ্যাপোরাইজেশন, এই কয়েকটা ভাবে করতে পারি। এরপর আসেন যদি আমার এটা টাইপ 1 হয়,
2 সাইকেলের মধ্যে আপু গ্যাপটা আলাদা করে বলে নাই, জাস্ট বলা আছে আপনি 2টা কোর্স দিতে পারবেন। ধরেন আমি এবার 3 মাস দিলাম, এর পরেই কিছুদিন পরেই, মানে স্পেসিফিক তো নাই, তো ক্লিনিক্যালি আপনি হচ্ছে 1 মাস পরেই গ্যাপ দিতে পারবেন। আচ্ছা, 2টা সাইকেল দিতে হলে মানে 2টা কোর্স 3 মাসের। আচ্ছা, এরপর আসি হচ্ছে যদি টাইপ 1 মায়োমা থাকে, টাইপ 1 ক্যাটাগরির যদি সাবমিউকাস ফাইব্রয়েড বা মায়োমা থাকে, তখন আমরা কি করব, সেটা যদি 3 সেন্টিমিটারের চেয়ে নিচে হয়, তাহলে আপনি কি করবেন, 1 স্টেপ প্রসিডিউরে করে আসতে পারবেন। হ্যাঁ, কিভাবে করতে পারবেন? 1 স্টেপ প্রসিডিউরে আপনি জাস্ট এক্সিশন করে ইন্টারমুরাল কম্পোনেন্টকে স্লাইসিং করে জাস্ট আপনি হচ্ছে একবারে করে ফেলতে পারবেন। টাইপ 1টা যদি 3 সেন্টিমিটারের বেশি থাকে, 3 সেন্টিমিটারের চেয়ে যদি বড় হয় টাইপ 1 মায়োমাটা, তাহলে আপনার কি করতে হবে, তাহলে আপনার 2 স্টেপ প্রসিডিউরে যেতে হবে। হ্যাঁ, ওই ক্ষেত্রে আমার হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট তো দিয়ে নিব, এছাড়া হচ্ছে 2 স্টেপ প্রসিডিউর, 2 স্টেপ প্রসিডিউরে আমরা করব। আচ্ছা, এবার আসি 2 স্টেপ প্রসিডিউরটা কিভাবে করি। 2 স্টেপ প্রসিডিউরটা একটু বলে দিচ্ছি আপু। স্টেপ 1 এ কি করি, আমি কি করি, ক্যাভিটির মধ্যে, হ্যাঁ, ক্যাভিটির মধ্যে যতটুকু অংশ আছে ওইটাকে প্রথমে আমি কি করি, আমি রিসেক্টোস্কোপ দিয়ে কেটে নিয়ে আসি। আচ্ছা, রিসেক্টোস্কোপ দিয়ে কেটে নিয়ে আসলাম। এরপরে আমি কি করব, তাহলে ফার্স্ট স্টেপে আমি ক্যাভিটির মধ্যে যতটুকু অংশ আছে, ধরেন এরকম হচ্ছে, এটা কি আছে, ক্যাভিটির মধ্যে যতটুকু আছে, তা আমি হচ্ছে সেকেন্ড এটার মধ্যে ভাগটা কেমন ছিল, যেটা টাইপ 1 লেস দেন 50% ইন্ট্রামুরাল। আচ্ছা, এরকম ছিল। তা আমি কি করব, প্রথমে ক্যাভিটির মধ্যে যতটুকু অংশ আছে এইটাকে প্রথম স্টেপে কেটে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে আমি কি করব, 20 থেকে 30 দিন পরে, অপারেশনের 20 থেকে 30 দিন পরে, হ্যাঁ, অথবা তার প্রথম মিনস্ট্রেশনটা হওয়ার পরে, এই অপারেশনের পরে ফার্স্ট মিনস্ট্রেশনের পরে আমি কি করব, দেখবো, একটু চেক করলে দেখবো এই যে ইউটারাসের কন্ট্রাকশন হতে হতে ইন্টারমোরাল পার্টটা ধাক্কা খেয়ে ক্যাভিটির মধ্যে চলে আসে। হ্যাঁ, তো এটা মায়োমেটাল কন্ট্রাকশনের কারণে চলে আসে। তখন আমি কি করি, সেকেন্ড স্টেপ অপারেশনটা করি। সেকেন্ড স্টেপটা করি স্লাইসিং পদ্ধতির মাধ্যমে, স্লাইসিং করে করে আমি রেসিডুয়াল কম্পোনেন্টকে, যেটা এখন এরকম ফাইব্রয়েড মানে মায়োমেটাল কন্ট্রাকশনের কারণে এই ভেতরের অংশটা কি করে, ভেতরের দিকে চলে আসে 20 থেকে 30 দিন পর বা 1 মাস পর দেখলে, তখন এটাকে আমি সেকেন্ড স্টেপে স্লাইসিং এর মাধ্যমে কেটে নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে আমার 2 স্টেপ প্রসিডিউর। আচ্ছা, তো মোটামুটি গেল। এখন এই যে আমি হিস্টোস্কোপিক মায়োমেক্টমি করছি, এটার ক্ষেত্রে কি কি কমপ্লিকেশনস আছে, হিস্টোস্কোপিক মায়োমেক্টমির? একটা হচ্ছে ইউটেরাসে পারফোরেশন হতে পারে, আরেকটা হচ্ছে ফ্লুইডটা ওভারলোড হতে পারে, আরেকটা হচ্ছে থার্মাল বার্ন, আরেকটা হচ্ছে অপারেশনের পরে একটা পোস্ট অপারেটিভ অ্যাডহেশন হতে পারে পেশেন্টের, এবং পরবর্তীতে প্রেগন্যান্সির সময় ইউট্রাইন রাপচার হতে পারে। আচ্ছা আচ্ছা, এবার আসেন অ্যাবডোমিনাল মায়োমেক্টমি। অ্যাবডোমিনাল রুটের মায়োমেক্টমি কোনগুলার করব? টাইপ 2 থেকে 5 যারা, এদের ক্ষেত্রে আমরা অ্যাবডোমিনাল মায়োমেক্টমি করতেছি। আচ্ছা, এখন আসেন অ্যাবডোমিনাল মায়োমেক্টমির পূর্বে আমার কিছু কিভাবে, এখানে 2টা কোয়েশ্চেন, কিভাবে ব্লিডিং কমাবা, কিভাবে অ্যাডিশন কমাবা। আচ্ছা, আর কি হচ্ছে কাউন্সেলিং করে নিবা, কাউন্সেলিংটা বলেছি। এবার আসি কিভাবে আমরা ব্লিডিংটা কমাতে পারি মায়োমেক্টমির সময়। তো প্রথমে আসেন প্রি অপারেটিভ অ্যাপ্রোচ। প্রি অপারেটিভ অ্যাপ্রোচে আমরা প্রি ট্রিটমেন্ট করে নিতে পারি GnRH এগোনিস্ট দিয়ে, অথবা ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট দিয়ে। আচ্ছা, ইভেন অ্যারোমেটেজ ইনহিবিটর দিয়েও আমি করতে পারি। এটা হচ্ছে আমার প্রি ট্রিটমেন্ট। এরপর আসেন ইন্ট্রা অপারেটিভ অ্যাপ্রোচ।
ইন্ট্রা অপারেটিভে আমার কিছু অ্যাপ্রোচ থাকবে। এটার মধ্যে হচ্ছে আপনি কি কি দিতে পারেন, ভেসোপ্রেসিন দিতে পারি, এক অ্যাম্পুলকে 200 আপনার 200 ml নর্মাল স্যালাইনের সাথে ডাইলুট করে সেটাকে ইনজেক্ট করে নিতে পারি, অথবা আমরা কিন্তু অক্সিটোসিনও দিতে পারি, ইভেন ট্রাইনেক্সামিক অ্যাসিড দিতে পারি, হ্যাঁ, ইভেন হচ্ছে ইপিনেফ্রিনের কথাও বলে। আচ্ছা, ইন্ট্রা অপারেটিভ। এরপর ইন্ট্রা অপারেটিভ আমার কিছু অ্যাডপ্ট করতে হবে, কিছু অ্যাডপ্টিভ সার্জিক্যাল টেকনিক কি করব? আচ্ছা, তো একটা করতে পারি আপু, আমি টেম্পোরারি ইউট্রাইন আর্টারিকে অক্লুশন করব, ইউট্রাইন আর্টারি অক্লুশন। এটা কি করব? সার্ভিক্সের চারপাশে এরকম হচ্ছে টর্নিকেটকে বেঁধে দিয়ে আসবো। হ্যাঁ, কি হচ্ছে, আমার টর্নিকেটকে বেঁধে দিয়ে আসতেছি, ইউট্রাইন আর্টারিকে ক্লিপ করে দিয়ে আসতেছি। আচ্ছা, তাহলে কিভাবে করছি ইউট্রাইন আর্টারিকে অক্লুশন? বাই ইউজিং পেরিসার্ভাইকাল টর্নিকেট, ক্লিপিং ইউট্রাইন আর্টারি। আচ্ছা, এরপর আসেন আপনি, আমি অলওয়েজ থাকবো কোন বরাবর? ইন্ট্রাক্যাপসুলার প্লেন বরাবর আমি থাকবো, ইন্ট্রাক্যাপসুলার প্লেন। মানে একটা ক্যাপসুল থেকে সুন্দর করে সে কিন্তু খোলস থেকে বের হয়ে আসে, আমি ওই বরাবরই কিন্তু থাকবো। আচ্ছা, এরপর আসেন, যখনই আমি রিমুভ করে ফেলছি, ইনিউক্লিয়েশন করে ফেলেছি, তখনই আমি কি করব? মাইমা বেডে বক্স সুচার দিব। হ্যাঁ, এবং অবশ্যই আমি কি করব? সুচারিং করব এবং ডেড স্পেসগুলোকে অবলিটারেট করব। দেখবেন আপু, আপনি সিজারের সময় একটা ফাইব্রয়েডকে রিমুভ করছেন, খালি উজিং ব্লিডিং আসতেই থাকে, ডেড স্পেসটাকে অবলিটারেট করা খুব জরুরি। আচ্ছা, আচ্ছা, এখন আমরা হচ্ছে এই যে ফাইব্রয়েডে আমরা হচ্ছে ইনসিশন দিব, তো কিভাবে ইনসিশন দিব? তো বলা হয় ইনসিশনটা হবে সাধারণত সিঙ্গেল, এটা মিডলাইন বরাবর, এবং এটা হচ্ছে ভার্টিক্যাল, হ্যাঁ, নিচের দিকে, এবং এন্ট্রির ওয়ালে দিব। পেছনের দিকে দিলে বলে সবকিছু এসে অ্যাডিশন হয়ে থাকে, এন্ট্রি ওয়ালে দিব। এবং অনেকগুলা ফাইব্রয়েড থাকলে বলা হয় যে আপনি চেষ্টা করবেন যে একটা ইনসিশন দিয়ে লাগলে আপনি একটা টানেল করে নিলেন, যেন আপনি সবগুলোকে কভার করতে পারেন। আচ্ছা, আর অনেক সময় যদি দেখেন অনেক ছোট 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 মাল্টিপল ফাইব্রয়েড থাকে, ওয়েজ ইনসিশন আমরা দিতে পারি, ওয়েজ ইনসিশন বা ওয়েজ রিসেকশন করে আসতে পারি। আচ্ছা, এই গেল এটা। এবার আসেন কিভাবে আমি অ্যাডহেশন কমাবো, হাউ টু রিডিউস পোস্ট অপারেটিভ অ্যাডহেশন। তো এই ক্ষেত্রে আমার সবসময় খেয়াল করতে হবে, গুড সার্জিক্যাল টেকনিক আমি ব্যবহার করব। টিস্যু হ্যান্ডলিংটা হবে জেন্টেল। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি সুন্দর করে ভেতরে ইরিগেশন করে দিয়ে আসবো। হ্যাঁ, ওয়াশ করে দিয়ে আসলেন সুন্দর করে, ভেতরে ইরিগেশন করলেন, তাহলে কি হবে? ইন্টারপেরিটোরিয়াল ইনফেকশনটা হবে না। আচ্ছা, আমরা ফাইন নন রিঅ্যাক্টিভ সুচার দিব, উইক্রিল দেই আমরা, হ্যাঁ, উইক্রিল দেই। আচ্ছা, এখানে আমরা মিনিমাল ইউজ অফ কটারি করব, কটারি কম ইউজ করব টু রিডিউস ইস্কেমিয়া। আচ্ছা, কিছু অ্যান্টি অ্যাডহেসিভ এজেন্ট আমরা ইউজ করব। অ্যান্টি অ্যাডহেসিভ এজেন্টে আমরা কি কি ব্যবহার করছি? আচ্ছা, অ্যান্টি অ্যাডহেসিভে আমরা ব্যবহার করছি হচ্ছে ইন্টারসিড হচ্ছে একটা অক্সিডাইজ রিজেনারেটেড সেলুলোজ। এটা কি করবে আপু? একটা যেখানে আপনি দিয়ে রাখছেন ওখানে একটা সে ডিলেটিনাস একটা মাস ফর্মেশন করে, যে বরাবর দিয়ে রাখছি পেরিটোরাল সারফেসে, এবং এইভাবে হচ্ছে আমরা কি করব? আপনার একটা ব্যারিয়ার ক্রিয়েট করব, ব্যারিয়ার মতো ক্রিয়েট করে ব্লিডিংটাকে বন্ধ করে বা অ্যাডিশনটাকে প্রিভেন্ট করে, একটা ব্যারিয়ারের মতো করে রাখে। আচ্ছা, আর কি দিতে পারি? সেপ্রাফিল্ম। আরেকটা হচ্ছে হাইড্রোজেল স্প্রে জেল। আচ্ছা, সুচারের নামটা কি বলেছো, কিভাবে দেয়? সুচার আপু, সুচার এরকম স্পেসিফিক্যালি তো কিছু বলি নাই। সুচারটা বলেছি, আপনি সুচারটা দিবেন হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা ফাইন নন রিঅ্যাক্টিভ সুচার দিব। ফিডার আছে ফ্রিজে, বলেন এটা পানি দিয়ে গরম করে দিতে। আচ্ছা, এরপরে আসেন আমরা হচ্ছে কি কি প্যাটার্নে করতে পারি।
বনি সুড। বনি সুডে কি আপু, বনি সুডে আমি যদি ফান্ডাসের দিকে বড় ফাইব্রয়েড থাকে, হ্যাঁ, তখন আমি কি করি, আমি ফান্ডাসের এখানে ধরেন ফান্ডাসের বরাবর বড় একটা ফাইব্রয়েড আছে, তাহলে আমি কি করি, ফান্ডাস বরাবর হচ্ছে আপু একটা ট্রান্সভার্স ইনসেশন দিই, এই বরাবর একটা ট্রান্সভার্স ইনসেশন দিই, এবং আপনার পেছনে এরকম দিয়ে তারপর আমি কি করি, এটার ইনিক্লেশন করি, পেছনের ইউটেরাল ওয়ালকে এনে কভার করে ফেলি, এই যে জায়গাটা গর্ত হয়ে আছে পিছনের ইউটেরাল ওয়ালকে এনে সামনের দিকে ভাঁজ দিয়ে কভার করে দিই। এটা হচ্ছে বনিস হুড টেকনিক। এটা আপনি যদি পোস্টেরিয়র ফান্ডাল বড় ফাইব্রয়েড থাকে, আচ্ছা, খুব যদি আপু আপনার একদম ভেতরের দিকে ঢুকানো একটা হচ্ছে ফাইব্রয়েড আছে, ডিপলি এমবেডেড ফাইব্রয়েড, এক্ষেত্রে আমরা কি করি, মর্সেলেশন করি, হ্যাঁ, আপনি কেটে কেটে ওটাকে নিয়ে আসি। আর কি আছে, আরেকটা হচ্ছে বেসবল সুচার। বেসবল সুচার খুব বড় ফাইব্রয়েড ইনিক্লেশনের পর জায়গাটা ফাঁকা থাকে, এই ফাঁকাটারে আপু মানে সুতাটা আসলে কিভাবে দেখাবো, একটা ভিডিও দিয়ে দিব, দেখবেন খুব ইজি। তাহলে নতুন কি সুচার দেয় বা কোনটা ইউজ করে, বেসবল সুচার, বেশ ইজি এটা, হ্যাঁ, এপাশ ওইপাশ মিলাই দেয়, তাহলে কি হয়, বেসবল সুচারে বড় ফাইব্রয়েড ইনিক্লেশন না, ইনিক্লেশন করার পরেও স্পেসটা আপনার সুন্দর মতো ক্লোজ হয়ে যায় এবং হচ্ছে আপনার ইউটেরাসের কন্ট্রোলটাও ঠিক থাকে, এটা বেসবল সুচারের সুবিধা। আচ্ছা, তাহলে গেল এগুলা। আচ্ছা, ভিজাইনাল মায়োমেক্টমি আপনি কখন করতে পারবেন, ভিজাইনাল রুটে মায়োমেক্টমি, ভিজাইনাল মায়োমেক্টমি করতে পারবো যদি সেটা একটা সাবমিউকাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড হয়, অথবা একটা যদি স্মল সিজাইল সার্ভাইকাল ফাইব্রয়েড হয়, তাহলে আপনি কি করবেন, সেটাকে হচ্ছে মোচড় দিয়ে মোচড়ায় টুইস্টিং করে বের করে নিয়ে আসবেন, এবং ওই যে পেডিকল বা গোড়াটা, হ্যাঁ, পেডিকলের গোড়াটা, এটাকে আপনি কি করবেন, লাইগেশন করে দিয়ে আসবেন, পেডিকলটাকে গিট্টু মাইরা দিয়ে আসবেন, এই তো। আচ্ছা, এরপর আসি ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি করি না কি করতেছি। ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমিও কিন্তু আমরা করতে পারি ছোটগুলো, বড়গুলাতে বেশ সময় নিবে এবং হচ্ছে বেশ টাইম কনজিউমিং ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি। আচ্ছা, ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমির ক্ষেত্রে আমরা কখন করতে পারবো, এটার সাইজটা যদি 3 থেকে 10 সেন্টিমিটার হয় এবং ফাইব্রয়েডের সংখ্যা যদি 4-এর কম হয়, তাহলে করতে পারবেন। তো আমরা এখানে কি করি, এনডি ইয়াগ লেজার ব্যবহার করতে পারি, এনডি ইয়াগ লেজার অথবা বাইপোলার নিডেল, হ্যাঁ, এটা দিয়ে আমি হচ্ছে মায়োমাকে ব্লাড সাপ্লাই অফ মায়োমাটাকে একদম বন্ধ করি, তারপর সেটাকে হচ্ছে ইনিকুলেট করে আসি। আচ্ছা, আর আরেকটা যেটা করা যায় ক্রায়োমায়োলাইসিস, এটাও করে আসতে পারি, ক্রায়োমায়োলাইসিস। আচ্ছা, এটা গেল কখন আপনি হচ্ছে ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমিটা করবেন না, কোনটা ইন্ডিকেশন, যখন হচ্ছে ফাইব্রয়েডটা 10 থেকে 12 সেন্টিমিটার অথবা তার চেয়ে বেশি হবে, 4টা বা তার বেশি সংখ্যায় হবে, তখন তো অনেকগুলো ইনসেশন দিতে হয়, ওই ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি, কোনটা ইন্ডিকেটেড ওই ক্ষেত্রে করি না। তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম মায়োমেক্টমির বিভিন্ন বিষয়গুলো, এম্বোলাইজেশন এবং হাইফু, সেটাকেও আমরা কভার করেছি। এবার আশা করছি এই রিলেটেড যে কোনো কোয়েশ্চেনগুলো ইনশাল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো। ফাইব্রয়েডের কোয়েশ্চেন ইজি হয়, কিন্তু আমরা হচ্ছে না পারলে তখন হচ্ছে ম্যাডামরা খুব মাইন্ড করে ফেলেন, এই তো। আচ্ছা, নতুন ড্রাগ লেটেস্ট কি আছে, লেটেস্টটা হচ্ছে কি ড্রাগ আছে আমরা জানি হচ্ছে রেলুগোলিক্স, তো রেলুগোলিক্স তো এটা যেহেতু হাইপোস্টোজেনিক ইফেক্ট থাকে জিএনআইস ড্রাগ, তো এক্ষেত্রে আমরা কি দিই, E2 দিই, ইস্টাডায়াল দিই 1 মিলিগ্রাম, রেলুগোলিক্স থাকে 40 মিলিগ্রাম, এবং এটার ইফেক্টের সাথে কম্পেনসেট করার জন্য প্রোজেস্টেরন দিই নরএথিনল অ্যাসিটেট 0.5 মিলিগ্রাম। এভাবে কম্বো আকারে কিন্তু পাওয়া যায় রেলুরের নামে। তো আপু এগুলো বেশ দামি, খুব একটা মানে আমি নিজেও প্র্যাকটিক্যালি এগুলা ব্যবহার করি না, তো আপনি যদি হচ্ছে পরীক্ষা জিজ্ঞেস করেন তখন আমরা হচ্ছে অ্যান্সার দিব।
আচ্ছা, তাহলে এই হচ্ছে কি কি জিনিস হতে পারে। আপনাদের কোনো কোয়ারি আছে আপু? এরপরে ছোট কয়েকটা কমন কোয়েশ্চেন, এটা বলে দিচ্ছি। আচ্ছা আপু, ভালোটা বলছেন। মায়োমেক্টমির পরে আপু সাধারণত আমরা বলি পেশেন্ট 3 মাস পরই কনসেপ্ট করতে পারবে, 3 মাস পরই কনসেপ্ট করতে পারবে। এবং এই ক্ষেত্রে যদি সে 3 মাস পরে কনসেপ্ট না করে, তখন আপু আপনি একটা হিস্টোসালপিংওগ্রাফি করবেন, দেখবেন টিউব ঠিক আছে কিনা। তো টিউব যদি ঠিক থাকে আপু, আপনি হচ্ছে তাহলে আরো 3 মাস ওয়েট করতে পারেন, অথবা ওআইডি ওভুলেশন ইন্ডাকশনে দিতে পারেন। এরপরও যদি আপু কনসেপ্ট না করে, তখন তখন হচ্ছে আমরা এআরটির দিকে যেতে চাই। আর আরেকটা হচ্ছে যে আপনি টিউবাল প্যাটেন্সে যখন দেখছেন হিস্টোসালপিঙ্গোগ্রাফি করে, যদি আপনি ব্লক পেয়ে যান, ব্লক আছে, ইউনিল্যাটারাল থাকলে তখন আমরা বলি আইইউএ এর দিকে যাব, আর যদি বাইল্যাটারাল থাকে তাহলে তো আইভিএফ। 3 মাস পরে নিতে পারবে, এই তো 3 মাস পরে না হলে হিস্টোসালপিঙ্গোগ্রাফি। আচ্ছা, টিউবের প্যাটেন্সি, টিউব ভালো আছে, তাহলে ওআইডি, অথবা আরো 3 মাস আমি ন্যাচারাল কনসেপশনের জন্য ওয়েট করতে পারবো। আচ্ছা, আর এরপরেও যদি না হয় তখন বলে যে আপনি হচ্ছে তখন এআরটির দিকে যাবেন। আর যদি ব্লক পেয়ে যাই তখন তো ইউনিল্যাটারাল হলে আইইউআই, বাইল্যাটারাল হলে আইভিএফ। আচ্ছা, সিজার না ভেজাইনাল ডেলিভারি করা লাগবে মায়োমেক্টমির পরে? ভিডি পসিবল, কারণ হচ্ছে আপনার এখানে আপনার হিলিংটা ভালোই হয়, আপনার কিন্তু নিয়ম হচ্ছে অবশ্যই আমি হসপিটালে ডেলিভারি করব। আচ্ছা, এখন হচ্ছে কয়েকটা কেন 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 কি কি আছে ওইটা। আর আমি আপনাদের আপু একটা জিনিস একটু এক্সট্রা বলতে চাই, এটা আমাদের ক্লাসে আমরা দেখতাম না, একটু সার্ভাইকাল ফাইব্রয়েডটা বলতে চাই। একবার একটা পেশেন্টের ছিল এরকম, এটা বেডসাইড কেস দেখানোর সময় আমি দেখছি যে একটা পেশেন্টের এরকম সার্ভাইকাল ফাইব্রয়েড, সে আসছিল পিসিওএস এর পেশেন্ট, কিন্তু তার এখানে এসে সার্ভাইকাল ফাইব্রয়েড ডায়াগনোসিস হয়েছে। তো মাম্মি এখানে কি? এটা টিউমার হয়েছে। টিউমার মানে কি? ও আচ্ছা, হিস্টোস্কোপিকেও কি সেম? হিস্টোস্কোপিক মায়োমেক্টমি আপু এটা হচ্ছে ইন জেনারেল, যে আমি হচ্ছে মায়োমেক্টমির পর কতদিন কনসেপ্ট করতে পারবে। হিস্টোস্কোপিক যদি করি আপু, ওগুলা তো খুব ছোট ফাইব্রয়েডে করি, ওইটা হচ্ছে সে ফিট হইলেই নিতে পারবে। হিস্টোস্কোপিক্যালি ফিট হইলেই সে চেষ্টা করতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ এটা দোদুল্যমান একটা ফাইব্রয়েডকে আমি জাস্ট ঝুলে আসি সেটাকে রিমুভ করি, এটা খুব একটা ইফেক্ট থাকে না যে ইউটারাস প্রিপারেশন নিবে, জায়গাটা হিল হবে, ওইটা আরো সে আগেই নিতে পারবে। আচ্ছা, সার্ভাইকাল ফাইব্রয়েড, হ্যাঁ সার্ভাইকাল ফাইব্রয়েডটা আমি একটু বলে দিই। সার্ভাইকাল ফাইব্রয়েড অ্যান্টিরিয়র লিপে হতে পারে, এটা সার্ভিক্সের পোস্টেরিয়র লিপে হতে পারে, ইভেন এটা আপনার হচ্ছে ল্যাটারালি হতে পারে, ল্যাটারাল সার্ভাইকাল, আর একটা হচ্ছে সেন্ট্রাল। তো সামনের দিকে অ্যান্টিরিয়র লিপে যদি হয়ে থাকে, দেখেন অ্যান্টিরিয়র সার্ভাইকাল, তাহলে এটা কি করবে আপু? ব্লাডার সিমটম করবে। ব্লাডার সিমটমে কি আছে? ফ্রিকোয়েন্সি, বারবার হিসু ধরবে, রিটেনশন অফ ইউরিন, এগুলো হবে। আচ্ছা, রিটেনশনটা কেন হচ্ছে? রিটেনশন হওয়ার কারণ হচ্ছে ইউরেথ্রাটা বড় একটা ফাইব্রয়েডের কারণে টান খেয়ে ইউরেথ্রা ইলংগেশন হয়ে গেছে। আচ্ছা, পোস্টিরিয়র সার্ভাইকালে কি হবে? পোস্টিরিয়র সার্ভাইকাল ফাইব্রয়েড হলে আপনার রেকটাল সিমটম থাকবে কনস্টিপেশন।
এরপর আসেন ল্যাটারাল ফাইব্রয়েডটা আপু কিন্তু আপনার হচ্ছে কি হবে ভাস্কুলার অবস্ট্রাকশন করে। ল্যাটারাল সাইডে থাকলে ফাইব্রয়েডটা ভাস্কুলার অবস্ট্রাকশন করে। ভাস্কুলার অবস্ট্রাকশন করে আপনার কি হতে পারে হেমোরয়েডস এবং ইডিমা লেগস, হেমোরয়েডস এবং ইডিমা লেগস করতে পারে। আচ্ছা, এবং ইউরেটারটা কেমন হয়? পুশড হয়, ল্যাটারালি পুশড হয় এবং টিউমারের নিচে চলে যায়, ল্যাটারাল সাইডে পুশড হয়ে যায়। এবার আসি সেন্ট্রাল ফাইব্রয়েড যদি থাকে, সেন্ট্রাল সার্ভাইকাল ফাইব্রয়েড। আচ্ছা, এটা মেইনলি আপু ব্লাডার সিমটম করে এবং সব দিকে এক্সপান্ড করে ফাইব্রয়েডটা, এবং হচ্ছে আপনার কি হবে মনে হবে ইউট্রাসটা যেন একটা সার্ভিক্সের কোলের মধ্যে বসে আছে। তাহলে সেন্ট্রালে কি হবে? মেইনলি ব্লাডার সিমটম হবে। আচ্ছা, এই গেল মোটামুটি। এবার আসেন আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। তো আমার এটা দুইটা ধরনের হতে পারে। যদি সুপ্রাভেজাইনাল পার্ট অফ সার্ভিক্সে হয়, সুপ্রাভেজাইনাল পার্ট অফ সার্ভিক্সে যদি হয়, পেশেন্ট যদি ইয়াং হয়, সে বাচ্চা চায়, তাহলে আমি কি করব? আমি হচ্ছে মায়োমেক্টমি করব। আমার এখানে অন্য কোনো অপশনই নাই আপু, মায়োমেক্টমি করব। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আপনার ডিফিকাল্ট তো আছেই, সার্ভিক্সের রিস্টোরেশনটা কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। হ্যাঁ, আর হচ্ছে দেখা যায় এটা এমনই কঠিন আপু, অনেক সময় হিস্টেকটমিও লাগে। আচ্ছা, যেটা হচ্ছে ভেজাইনাল পার্টে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট একটু বলে আসি হিস্টেকটমি রিলেটেড। যদি আপনি প্ল্যান করেন এটা হিস্টেকটমি করবেন, সেই ক্ষেত্রেও বলা হয় যে প্রথমে ইনিউক্লিয়েশন করে নেবেন, ফাইব্রয়েডটাকে ইনিউক্লিয়েশন করে তারপরে আপনি হিস্টেকটমি করবেন। তাহলে কি হবে আপু? ইউরেটারের ইনজুরির চান্সটা কমে যাবে। আচ্ছা, ভিজাইনাল পার্ট অফ যদি সার্ভিক্সে যদি আমার ফাইব্রয়েডটা থাকে, তাহলে ওটা সেজাইল হলে আপনি হচ্ছে পেডাঙ্কুলেটেড হলে সুন্দর মায়োমেক্টমি করে আসতে পারবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে সার্ভাইকাল ফাইব্রয়েড। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে কয়েকটা কমন কোয়েশ্চেন। ফাইব্রয়েড কিভাবে ইনফার্টিলিটি করে, ফাইব্রয়েড কিভাবে ম্যানোরেজিয়া করে, এছাড়া হচ্ছে ফাইব্রয়েড কি পেইনফুল হতে পারে কিনা। এটা খুব কমন কোয়েশ্চেন, কিন্তু আপনাকে এগুলো জিজ্ঞেস করে পরীক্ষায়, কারণ সব তো আপনি যে পারবেন না তা তো হবে না, অনেক কিছুই আপনি পরীক্ষার সময় পারবেন, গট গট করে বলতে থাকবে। তো প্রথমে আসি হচ্ছে কেন আমার হচ্ছে হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং করবে। তো হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং কেন করে? কারণ হচ্ছে ক্যাভিটির এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি বেড়ে গেছে, সারফেস এরিয়া ইনক্রিজ হয়ে গেছে, ভাস্কুলারিটি বেড়ে গেছে। তো এইসব কারণে আবার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হচ্ছে। তো এই সব কিছু মিলে আমার হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে। আচ্ছা, ফাইব্রয়েডে কেউ কখনো পেইন হতে পারে? আচ্ছা, এইটা কি ফাইব্রয়েডে দুই রকমের বা ডিসমেনোরিয়া কি হয়? দুই ধরনের ডিসমেনোরিয়া হতে পারে, একটা হচ্ছে স্পাজমোটিক আর একটা হচ্ছে কনজেস্টিভ। ধরেন আপনার একটা সাবমিউকাস ফাইব্রয়েড বা পলিপ আছে, তখন ইউটারাস কি করে, এটারে কন্ট্রাকশন করে করে বের করে দিতে চায়, তখন আপনার হচ্ছে স্পাজমোটিক ডিসমেনোরিয়া হয়। কনজেস্টিভ ডিসমেনোরিয়া, ফাইব্রয়েডের সাথে যদি অ্যাসোসিয়েটেড পিআইডি অথবা এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে কনজেস্টিভ ডিসমেনোরিয়া হতে পারে। আচ্ছা, ফাইব্রয়েডের নিজের কারণেও কিন্তু আপনার অনেক সময় পেইন হতে পারে। কি কারণ সেটা? ধরেন ফাইব্রয়েড টর্শন হয়েছে বা টুইস্টেড হয়ে গেছে, সাবসেরাস ফাইব্রয়েড, ইন্টারসিস্টিক হেমোরেজ হয়েছে ফাইব্রয়েডের মধ্যে। আচ্ছা, আরেকটা হচ্ছে ধরেন ফাইব্রয়েডের মধ্যে ডিজেনারেশন হয়েছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কারণ। কি কি কারণে হচ্ছে আবার চেঞ্জ হচ্ছে। ও আরেকটা বলি নাই, সার্কোমেটাস চেঞ্জ। তো এটা সবসময় জিজ্ঞেস করে কত পার্সেন্ট ক্ষেত্রে সার্কোমেটাস চেঞ্জটা হইতে পারে। তো আমরা হচ্ছে 0.2, 0.1 এটা নিয়ে অনেক হচ্ছে ইয়াতে থাকতাম, আমরা এখন 0.2% বলতে পারবো। আচ্ছা, এরপরে আসেন ইনফার্টিলিটি কেন করে। প্রথমে আসি এখানে কি কি হচ্ছে। ইউটারাসটা তো বড় হয়ে যাচ্ছে, আমার অ্যানাটমি মানে ক্যাভিটিটাই তো ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক মতো রিদমিক কন্ট্রাকশন হচ্ছে না, স্পার্ম ঠিক মতো অ্যাসেন্ড করতে পারছে না, সে দৌড়াইতে দৌড়াইতে সে হয়রান হয়ে যাচ্ছে, এত বড় ইউটারাস। আচ্ছা, তাহলে ঠিক মতো স্পার্ম অ্যাসেন্ড করতে পারছে না, ঠিক মতো ইমপ্ল্যান্টেশন হতে পারছে না। আচ্ছা, ওভারিতে কি হচ্ছে, যেহেতু একটা হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, অ্যানোভুলেশন হচ্ছে।
টিউবে কি হবে আপু, মানে ধরেন এই পাশে ফাইব্রয়েড হয়েছে, টিউবটা ওই টিউমারের উপর দিয়ে গিয়ে ইলংগেশন হচ্ছে, ইলংগেশন অফ ফ্যালোপিয়ান টিউব। এই কারণে সে ওভাম পিক আপটা ঠিক মতো করতে পারছে না, আর বেশিরভাগ ক্ষেত্রে আননোন কারণ। তাহলে এই হচ্ছে ইনফার্টিলিটির কারণ। তাহলে মোটামুটি গেল। আর কোনো কোয়েশ্চেন? ডিডি কি বলবা? আচ্ছা, ডিডি কি বলবা, এটার ক্ষেত্রে কি কি আসবে আমি একটু বোর্ডে লিখে বলি। কোন সাইজের হলে কোন ফাইব্রয়েড বলবেন, কি বলবেন ডিডি? আচ্ছা, কোন কোন ক্ষেত্রে কি বলবো? তো মোটামুটি 16 উইক সাইজের মধ্যে যদি আপনার ফাইব্রয়েড থাকে, 16 উইক সাইজের মধ্যে যদি ফাইব্রয়েডটা থাকে, তাহলে মানে 12 সপ্তাহের বেশি, অথবা আপনার 16 উইক সাইজের মধ্যে আছে, তাহলে আপনি এটা ডিডি বলবেন হচ্ছে অ্যাডিনোমায়োসিস। আর যদি 16 সপ্তাহের চেয়ে বড় সাইজের ফাইব্রয়েড হয়, হ্যাঁ, তাহলে আপনার 16 সপ্তাহের চেয়ে বড়, হ্যাঁ, দেখা গেছে সাবসেরাস টাইপের ফাইব্রয়েড, বড় একটা ফাইব্রয়েড, এবং এটা ইনভেরিবলি এটা পাওয়া যায় যে অনেক বড় ফাইব্রয়েড একদম আলাদা করে ফিল করা যাচ্ছে সাবসেরাস ক্যাটাগরি ফাইব্রয়েড, ওই ক্ষেত্রে অলওয়েজ ডিডি হচ্ছে ওভারিয়ান টিউমার। ওভারিয়ান টিউমার কিভাবে পার্থক্য করব? অ্যাডিনোমায়োসিস যদি ডিডি হয় তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমে বলবেন দুইটাতেই হ্যাভি মিউচুয়াল ব্লিডিং, কিন্তু এটা কিন্তু ডিসম্যানোরিয়া থাকে। প্যাটার্নটা কেমন? ইন্টারমিউচুয়াল পেইন হবে। আচ্ছা, ইন্টারমিউচুয়াল একটা ডিসম্যানোরিয়া থাকবে তার অ্যাডিনোমায়োসিসে। পালপেশনে কিন্তু আপনি এখানে লাম পাবেন এবং এটা কিন্তু মাইল্ডলি টেন্ডার থাকবে। আচ্ছা, গেল। তাহলে অ্যাডিনোমায়োসিস এইভাবে। ওভারিয়ান টিউমার, ওভারিয়ান টিউমারের সাথে আমরা পার্থক্য কিভাবে করব? আচ্ছা, ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে আমার ফিচারটা, পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারটা আলাদা থাকবে, হ্যাঁ, ফিচারের মধ্যে আলাদা একটা পার্থক্য পাবো, পেটে হাত দিয়ে পার্থক্য পাবো। তো ওভারিয়ান টিউমার হলে মোটামুটি আপনার ক্লেফটা আলাদা করে বোঝা যায়। আর আপনি ওভারিয়ান টিউমারকে বাইমিনিয়াল করলে ইউটেরাস বা সার্ভিক্সটা মুভ করবে না, কিন্তু ফাইব্রয়েড যদি আপনি রিট্রাকশন করেন পার অ্যাবডোমিনালি, সার্ভিক্স মুভ করবে। বাস এভাবে আমি হচ্ছে হিস্ট্রি, এক্সামিনেশন, এই দুইটা দিয়ে সবসময় আমার ডিডিকে আমি হচ্ছে এস্টাবলিশ করব যে না ম্যাডাম আমি যেটা বলছি এটাই সত্য। আচ্ছা, তো মোটামুটি হয়েছে। ও কমপ্লিকেশনস বলি নেই। আচ্ছা, ইফেক্ট অফ ফাইব্রয়েড অন প্রেগনেন্সি। ফাইব্রয়েডের কারণে প্রেগনেন্সির উপর কি ইফেক্ট আছে? একটা তো ইনফার্টিলিটি সে করে, আর একটা হচ্ছে অ্যাবর্শন হয়। অ্যাবর্শন হওয়ার কারণ হচ্ছে ধরেন ফাইব্রয়েডের উপর বরাবর বসছে, ওইদিকে তো ব্লাড সাপ্লাই নাই, তো তখন কি হবে? বাচ্চা পুষ্টি পাবে না, অ্যাবর্শন হয়ে যাবে ডিউ টু ইমপ্লান্টেশন ফেলিওর। আচ্ছা, ধরেন বাচ্চা কিছুদিন যাইতে পারছে, হ্যাঁ, পরবর্তীতে কি হবে? অনেক সময় কিন্তু আমার ম্যালপ্রেজেন্টেশন হবে, কারণ বড় ফাইব্রয়েডের কারণে ও জায়গা পায় নাই। ডেলিভারির সময় গিয়ে অবস্ট্রাক্টেড লেবার করতে পারে। আচ্ছা, ডেলিভারি হওয়ার পরে ইউট্রাসটা অ্যাটনিক হয়ে যায়, কারণ হচ্ছে আমার যেহেতু ফাইব্রয়েডের কারণে ক্যাভিটি ডিসটর্টেড, আমার দুইটা কর্ণ থেকে যে কন্ট্রাকশনের পেস মেকার এটাই তো ঠিক মতো নাই, তো ওই কারণে হতে পারে। আরেকটা সময় আপু রিটেন প্লাসেন্টা থাকে, ওই কারণেও আমার হচ্ছে পিপিএইচ হতে পারে। আচ্ছা, এরপর আসেন ইফেক্ট অফ ফাইব্রয়েড অন প্রেগনেন্সি পড়লাম। আরেকটা হচ্ছে ইফেক্ট অফ প্রেগনেন্সি অন ফাইব্রয়েড, এটা কি আছে? এই ক্ষেত্রে হতে পারে রেড ডিজেনারেশন। রেড ডিজেনারেশন কখন হয়? একটা হচ্ছে আপু আপনার প্রেগনেন্সিতে হতে পারে শেষের দিকে, অথবা পিরিয়ডে হতে পারে। হঠাৎ করে একটা নোন কেস অফ ফাইব্রয়েডের পেশেন্টের সিভিয়ার পেইন হবে, জ্বর চলে আসবে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি দেখবেন তার ড্রাই ফার টাং, ডিহাইড্রেশন, পাসটাও বেশি, ট্যাকিকার্ডিয়া। তো আমি কি করব? কনজারভেটিভ অ্যাপ্রোচে যাব, পেশেন্টকে হচ্ছে হসপিটালাইজেশন করব, অ্যান্টিপাইরেটিক দিব, অ্যানালজেসিক দিব। আচ্ছা, আর কি কি ধরনের ডিজেনারেশন আছে? তো এখানে আরো ডিজেনারেশন আছে, আপনি এত ভেতরের কথা না পড়ে জাস্ট আসল জায়গাগুলো পড়বেন। হ্যাঁ, কি কি আছে? একটা হচ্ছে হায়ালিন ডিজেনারেশন। তো আমরা জানি ফাইব্রয়েডের মধ্যে কি আছে, এরকম আপনি যদি কাটেন গাছের গুড়ির মতো কোলাজেন টিস্যু, তারপর হচ্ছে ইলাস্টিক টিস্যু, এরকম হচ্ছে ইন্টারমিংলিং করে কোলাজেন টিস্যু, কানেকটিভ টিস্যু ইন্টারমিংলিং করে প্যাঁচায় প্যাঁচায় থাকে, ফাইব্রয়েডকে কাটলে গাছের গুড়ির মতো লাগে। তো এখানে হায়ালিন ডিজেনারেশনে কি হয়? হায়ালিন তন্তুটাই ডিজেনারেশন হয়ে ধর ওটা নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে হায়ালিন ডিজেনারেশন। তখন ফাইব্রয়েডটা কি হবে? মনে হবে একটা সফট অ্যামরফাস মাস, তুলে ভেতরে শুধু
কালেকশন ব্লাড আছে, কারণ হায়ালিন তন্তু তো ডিজেনারেশন হয়ে গেছে। আচ্ছা, এটা কোন ফাইব্রয়েডে হয়? সকল ধরনের ফাইব্রয়েডে হতে পারে, ছোট্টগুলো ছাড়া সব ফাইব্রয়েডে হতে পারে। এরপর আসেন সিস্টিক ডিজেনারেশন। তো সিস্টিক ডিজেনারেশন হচ্ছে আপনার ফাইব্রয়েডের মধ্যে ছোট্ট ছোট্ট সিস্ট হচ্ছে। এটা কোন ভ্যারাইটিতে পাবো? ইন্ট্রামুরাল বা ইন্টারস্টিশিয়াল ফাইব্রয়েডে সিস্টিক। আরেকটা আছে, আপু এটা জ্যাফকটে আছে, মিক্সোমেটাস ডিজেনারেশন। ওই ছোট্ট ছোট্ট সিস্টের মধ্যে মিউসিন জমছে। হ্যাঁ, এটাও আমরা পাই হচ্ছে ইন্ট্রামুরাল ফাইব্রয়েডে। এরপর আসেন ফ্যাটি ডিজেনারেশন। ধরেন আমি ইউট্রাস, এখানে একটা ফাইব্রয়েড, এটা ঘষা মাজা খাইতেছে কার সাথে? গাটের সাথে, আপনার যে কোনো কিছুর সাথে ঘষা টসা খায়া বাড়ির দিকে কেমন হয়ে যাচ্ছে? আপনার ফ্যাট জমে যাচ্ছে। এটা হচ্ছে ফ্যাটি ডিজেনারেশন, সাবসেরাসে হয়। এরপর আরেকটা হচ্ছে ক্যালসিফাইড ডিজেনারেশন। এটা কি এই ফ্যাটটাই আস্তে আস্তে আপু শক্ত হয়ে, গুলটুটা শক্ত হয়ে চারপাশে একটা শক্ত খোলস আসে, ক্যালসিফিক ডিজেনারেশন। তো এই হচ্ছে ডিজেনারেশনের সকল ভ্যারাইটি। তো এই হচ্ছে ফাইব্রয়েডের পড়া আমাদের। তো এইখানে বিভিন্ন ধরেন ওজিএসবিতে ক্লাস হয়েছিল, তারপর অন্য ইনফার্টিলিটির ম্যাডামরা সেশন নিয়েছে, কিভাবে পড়েছে সবকিছু মিলাই আমি আপনাদের বলে দিয়েছি। আপনারা আমার খাতাটা একটু কষ্ট করে লিখে পড়ে ফেলবেন, দত্তটা তো দেখবেন, এছাড়া আপনি আগ্রহী হলে জেফকোটা এক্সট্রা করে দেখতে পারেন। তো আমার মনে হয় না এর বেশি আর দরকার আছে। আপনি যদি দত্ত আর হচ্ছে খাতাটা পড়েন, এখানে আমি সবকিছু একবারে গুছিয়ে দিয়েছি আপনাদেরকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি এওবিতে। এওবি মানে আমার জীবনে সবচেয়ে বেশি প্যাচ লাগতো এই এওবি নিয়ে। এওবি, তো এওবি ও এটা কেমন? আপনি কিচ্ছু পাইলেন না, পেশেন্ট আপনারা এসে হিস্ট্রি বলতেছে, ধরেন তার বয়স হচ্ছে পেরিমেনোপোজাল, 40-42 বছর বয়স্ক একটা মহিলা, যে তার হিস্ট্রিটা এমন, মাসিকটা হচ্ছে অনেক বেশি ব্লিডিং যাচ্ছে, এটা একটা ধরন। আরেকটা হতে পারে 2 মাস পর পর হইতাছে ম্যাডাম, অনেক যাইতাছে, থামে না হইলে, এরকম প্যাটার্ন। এটা হচ্ছে আপনার এওবি ও। এছাড়া আপনি পিউবার্টি ম্যানোরেজিয়ার মেয়েদেরকে পেতে পারেন। 13 বা 14 বছরের বাচ্চা মেয়েগুলো আসে যে ম্যাডাম মাসিক হয়েছে, বেশি বছর হয় নাই, কিন্তু 2-3 মাস বন্ধ থাকে, হইলে অনেক হইতে থাকে, অ্যানোভুলেটরি ব্লিডিং। পিউবার্টি ম্যানোরেজিয়াও কিন্তু এওবি ও এর মধ্যে পড়বে। এওবি ও, এওবি ওতে আপনি যখন একটা পেরিমেনোপজাল লেডির আমরা এওবি ও পাই, কিছুই তার আপনার সমস্যা নাই, কোনো কিছুই নাই, পেটে কোনো চাকা টাকা কিছুই নাই, খালি ইউটেরাসটা আপনি একটু বালকি পাবেন। এখন ইউটেরাসকে আমি কখন বালকি বলবো? ইউটেরাসকে বালকি বলবো এটা যদি 6 সপ্তাহের চেয়ে বড় হয়। হ্যাঁ, 6 থেকে 8 সপ্তাহের ইউটেরাস, এগুলো সবই হচ্ছে বালকি ইউটেরাস। তাহলে 6 সপ্তাহ বা এর চেয়ে বড় ইউটেরাস গুলোকে আমরা বলছি বালকি ইউটেরাস। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি আমার কি কি ধরনের ফিচার থাকতে পারে। একই সিমটম থাকবে পেশেন্টের। ধরেন 40 বা 42 ইয়ার্সের লেডি, সে আপনার কাছে আসছে হচ্ছে হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, অথবা 2 to 3 months অ্যামেনোরিয়া ফলোড বাই প্রলংড পেইনলেস ব্লিডিং। এটা তো দেখা গেছে বাকি জিনিসগুলো সেম আপু। আগে এই কয়েকদিন ব্লিডিং হইতো, এখন বেশি হইতেছে। আগে হচ্ছে আপনার এই কয়েকটা প্যাড ব্যবহার করতো, এখন বেশি প্যাড ব্যবহার করছে। আচ্ছা, বেশি বড় বড় ব্লড যাচ্ছে। প্যারাব্ডোমিনালি কিছুই পাবো না, পিভি করে ইউটেরাসকে বালকি পাবো, আর কোনো কিছু নাই ফাইন্ডিংসে। বালকি পাবো এবং ইউটেরাসটা কিন্তু নন টেন্ডার থাকবে, কোনো অ্যাডেনেক্সাল প্যাথোলজি নাই। তাহলে আমি হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে বলতে পারবো দিস ইজ এ কেস অফ এওবি ও। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি এওবি ও এর পড়াশোনায়। আচ্ছা, এবার চলে যাচ্ছি হচ্ছে এওবি ও এর ভেতরকার বিভিন্ন আনুষঙ্গিক কথাবার্তায়। এওবি, আচ্ছা, তো আমি এওবি নিয়ে আপনাদের কয়েকটা একটু নতুন কথা বলে দিতে চাচ্ছি, নাকি নতুন কথা পরে বলবো, আগে কেস রিলেটেড কথা বলবো? আচ্ছা, কেসের কথা শেষ করি কি এরপর নতুন কিছু কথা বলবো। আচ্ছা, তো এওবির ক্ষেত্রে এওবি ও এর মধ্যে কি কি জিনিস আছে? এত মেসেজ আসলে আমার ওই দ্বিতীয় ফাইনাল আপুদের পরীক্ষা, তো মানে সবার মাথা নষ্ট, কেস নিয়ে, কেসের পরীক্ষা চলতেছে, বাস সবার এটা নিয়ে মাথা নষ্ট। আচ্ছা, তো আমরা হচ্ছে এওবিটা
এই যে অ্যাবনর্মাল ব্লিডিংটা একটা পেরিমেনোপজাল এজে এটাকে কি পাম কয়েনে ফেলে দিই। পাম কয়েন, তো পামের মধ্যে কি আছে আমরা জানি, সব অর্গানিক কজ বা স্ট্রাকচারাল কজ, পলিপ, অ্যাডিনোমায়োসিস, লিওমায়োমা, ম্যালিগন্যান্সি হলেও এখানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া আছে এবং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, বাকি সব কার্সিনোমা আছে। এবার আসেন কোইন। কোইনে কি আছে আপু? কোয়াগুলোপ্যাথি, আইটিপি, হিমোফিলিয়া বা কোনো ব্লিডিং ডিসঅর্ডার তার আছে, আর ধরেন ড্রাগ ইন্ডিউসড হতে পারে হেপারিন, ওয়ারফেরিন দিয়ে। ও দিয়ে হচ্ছে ওভুলেটরি, যাকে আমরা খুঁজতেছি। আচ্ছা, এটা যাচ্ছি। ই দিয়ে কি আপু? এন্ডোমেট্রিয়াল কজ, ধরেন একটা ইনফেকশন হয়েছে এন্ডোমেট্রিয়ামে, ক্ল্যামাইডিয়া দিয়ে, এরকম কোনো একটা ইনফেকশন। আই দিয়ে হচ্ছে আপু আয়াটোজেনিক, পিল রিলেটেড যে কোনো কিছু, হ্যাঁ, পিলের কারণে বা কন্ট্রাসেপশনের কারণে যেটা হয়। এন দিয়ে হচ্ছে নট ইয়েট আইডেন্টিফাইড, এটা আপনার একটা ট্রমার কারণে হইতে পারে, ফরেন বডির কারণে হইতে পারে, আর্টারিভেনাস ম্যালফরমেশনের কারণে হতে পারে, হ্যাঁ, ইভেন মায়োমেটাল হাইপারট্রফির কারণেও হতে পারে। তাহলে এটা হচ্ছে নট ইয়েট আইডেন্টিফাইড। এবার আসেন ও হচ্ছে ইউবিও, এটা হচ্ছে ওভুলেটরি ডিসফাংশন। এটা কি কি কারণে হয়? সাধারণত ধরেন প্রি ম্যানোপোজাল লেডি বা মাত্রই যে মেনার্কিতে গিয়েছে এরকম বাচ্চা মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আচ্ছা, কাদের কাদের ক্ষেত্রে আরো হতে পারে? পিসিওসে হতে পারে, হাইপোথাইরয়েডিজমে। কি কি কারণে হয় ইউবি? হাইপার প্রোল্যাক্টিনিমিয়া, আমি তো প্রচুর পাই হাইপার প্রোল্যাক্টিনিমিয়ার কারণে, হাইপোথাইরয়েডিজমের কারণে, টিপিক্যালিও প্রচুর পাবেন। অ্যাডোলেসেন্ট যারা আছে তাদের হাইপোথ্যালামিক কজ, এটাও খুব কমন। একটু হিস্ট্রি নিলেই যে বাসায় কোনো পারিবারিক সমস্যা ছিলেন কিনা চলে আসে, বেশি যদি স্ট্রেস থাকে অথবা এক্সারসাইজ, হ্যাঁ। আরেকটা হচ্ছে কি এংজাইটি, আরেকটা হচ্ছে যদি ওয়েট লস। যেমন আমার এক ফ্রেন্ডেরই 22 কেজি ওয়েট কমাইছে, ওর কিন্তু মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হচ্ছে। ওয়েট লসও একটা কারণ ওভুলেটরি ডিসফাংশনের। তাহলে আমরা চলে গেলাম। এবার আসি আপনার পরেরটা হচ্ছে কি কি আমি ইনভেস্টিগেশন করব, কিভাবে আমি ট্রিটমেন্ট করব। আর আরেকটা কথা হচ্ছে যে তুমি এটাকে কেন বললা যে এটা এওবিও, এটা কি অন্য কোনো কারণ হইতে পারে কিনা? আচ্ছা, আচ্ছা, এটা ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট এসে আমি বাকি ইউবি কেন ইউবি, ওইটা ইউবি সেটা ওই কথাগুলোতে যাইতে চাই, কারণ আপনার সবসময় ইউবি মানেই পাম কয়েনকে এক্সক্লুড করতে হয়। আচ্ছা, আচ্ছা, এবার আসেন আমরা কি কি ইনভেস্টিগেশন করব। কি কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশনে কি কি করব? সিবিসি করব, থাইরয়েড ফাংশন টেস্ট করব, হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে ইভেন সেরাম প্রোল্যাক্টিন লেভেলও করি। তারপরে আসেন হচ্ছে কোয়াগুলেশন প্রোফাইল করব। আচ্ছা, তারপরে আসেন আমরা যদি একটা টিভিএস করি তাহলে আমরা কি পাবো? টিভিএস করলে আমরা পাবো হচ্ছে এন্ডোমেটালের থিকনেসটা আমরা বেশি পাবো। তো এটা তো আমাদের হচ্ছে ফেজের উপর ডিপেন্ড করে যে মেনস্ট্রুয়েশনের নানান সাইকেলে নানান রকম আমাদের থিকনেস হবে। প্রলিফারেটিভ, সিক্রেটারি এবং হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, এক একটা ক্ষেত্রে আমরা এক এক রকম হচ্ছে থিকনেস পাই। যেমন হচ্ছে প্রলিফারেটিভ ফেজে আমরা পাই 6 to 9 মিলিমিটার এন্ডোমেট্রিয়াল থিকনেস। সিক্রেটারি ফেজে এটা 8 থেকে 11 মিলিমিটার পর্যন্ত হতে পারে। মেনস্ট্রুয়াল ফেজে গিয়ে এটা 2 থেকে 3 মিলিমিটার হতে পারে। তো আমি হচ্ছে টিভিএস করব, টিভিএস করে আমি কি পেতে পারি? ধরেন আমি প্রলিফারেটিভ মেনস্ট্রুয়েশন শেষ হয়েছে এমন সময় সাধারণত করতেছি, 12 মিলিমিটারের বেশি। আউটলাইনটা হচ্ছে একটা রেগুলার আউটলাইন, হ্যাঁ, ভেতরে কোনো আউট লাইন
ভেতরে কোনো ইন্ট্রাক্যাভিটারি ফ্লুইড নাই। এছাড়া কি আপনার যদি কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকে সেটাও বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমরা আর কি করতে পারি, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে পারি। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে পারি। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিটা আমরা কোনো স্ট্রাকচার অ্যাবনর্মালিটি থাকলে বুঝবো, তারপর হচ্ছে ফাইব্রয়েড থাকলে বুঝবো, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে সাবমিউকাস ফাইব্রয়েড সেটাতে বুঝতে পারি। ইভেন হচ্ছে আপনার কোনো যদি অ্যাবনর্মালিটি থাকে, অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকে সেটারও আমরা বুঝতে পারবো। আচ্ছা, তো মোটামুটি গেল। এরপর আসেন হচ্ছে এমআরআই। এটা হচ্ছে যদি কনফিউজ থাকি অ্যাডিনোমায়োসিস আছে কিনা তখন করলাম। আচ্ছা, এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং। এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং তো এটা আমরা কি করি, সবচেয়ে ভালো আমি যদি পিপেলি অথবা ভাইব্রা অ্যাসপিরেটর দিয়ে নিতে পারি। আমাদের দেশে আমরা কি নেই, আমরা এমআর সিরিঞ্জ দিয়ে নেই। এটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে অ্যাসপিরেশন বায়োপসি। আচ্ছা, এছাড়া কি আছে, এছাড়া কিন্তু আমরা ফ্র্যাকশনাল কিউরেটরও করতে পারি, ইদানিং করে না। আরেকটা কি আছে, গোল্ড স্ট্যান্ডার্ড হিস্টেরোস্কোপি গাইডেড বায়োপসি। এটা হচ্ছে ডিরেক্ট ভিজুয়ালাইজেশন করে আমি বায়োপসি নিয়ে আসছি। আচ্ছা, গেল। এছাড়া ল্যাপারোস্কোপি করতে পারি আপু যদি পেলভিক প্যাথোলজি থাকে, যেমন পিআইডি, এন্ডোমেট্রিওসিস অথবা ওভারিয়ান টিউমার, আমি একটা ল্যাপারোস্কোপি করতে পারি। সর্বশেষ প্রেগনেন্সি টেস্টও করে আসবো, প্রেগনেন্সি টেস্ট এটাও করব। তাহলে এই হচ্ছে আমার ইনভেস্টিগেশন। এবার আসেন আমরা যাব ট্রিটমেন্টে। আচ্ছা, ট্রিটমেন্টে শেষ করে আমি হচ্ছে ভেতরকার আরো অন্য কথা, এক্সপ্লেনেটরি কথায় আসবো। কি কি করতে পারি, তো হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর ক্ষেত্রে, এরকম পেরিমেনোপজাল লেডির ক্ষেত্রে প্রথম চয়েস হিসেবে কিন্তু আমি হচ্ছে মিরেরাকে দিয়ে দিতে পারি। আচ্ছা, তো প্রথমে একটু নন হরমোনালের কথা বলে নেই। নন হরমোনালের মধ্যে কি কি দিতে পারি এটা একটু বলে নেই। আমরা কি দিই, মেফেনামিক অ্যাসিড দিতে পারি, যেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর। এটা 500 মিলিগ্রাম 3 বেলা দিতে পারি 5 দিন। আরেকটা কি দিতে পারি, ট্রানিক্সামিক অ্যাসিড 500 মিলিগ্রাম থেকে 1 গ্রাম দিতে পারি। এটা আপনি 6 আওয়ারলি দিলেন কিউডিএস, দুইটাই 5 দিন। আচ্ছা, এরপর আসেন হরমোন। হরমোনের ক্ষেত্রে আমরা কি কি দিতে পারি, তো একটা হচ্ছে আপনার পেশেন্ট যদি ওভুলার হয়, ওভুলার এউবি হলে আপনি কি দিবেন, ওসিপি। অ্যান্ড ওভুলার যদি হয় তাহলে আমরা কি দিব, প্রোজেস্টেরন। কি কি অপশন আছে, একটা হচ্ছে আপনার নর ইথিস্টেরন অ্যাসিটেট 5 মিলিগ্রাম 3 বেলা দিতে পারেন, অথবা হচ্ছে মেট্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, এটা আপনি 10 মিলিগ্রাম 3 বেলা দিতে পারেন। আরেকটা হচ্ছে ডাইড্রোজেস্টেরন আছে 10 মিলিগ্রাম 3 বেলা দিতে পারি। আচ্ছা, এছাড়া আরো আমি দিতে পারি হচ্ছে, ধরেন বেশি ব্লিডিং হচ্ছে, কনজুগেটেড ইকুইন ইস্ট্রোজেন আপনি হচ্ছে ইনজেক্টেবল দিতে পারেন কিউট এপিসোডের ব্লিডিং কন্ট্রোল করার জন্য। 10 মিলিগ্রাম পার ডেতে আমি হচ্ছে ডিভাইডেড ডোজে দিব 4 বেলা। আচ্ছা, আর এছাড়া জিএনআরএইচ অ্যানালগও দেওয়া যায়, এটাও ব্লিডিংকে কমাবে। আর কি দেওয়া যায়, আর হচ্ছে ম্যালোক্সিফেন, এটা হচ্ছে 60 মিলিগ্রাম টুয়াইস পার উইক। 30 মিলিগ্রাম করে একটা ট্যাবলেট, সপ্তাহে 2 দিন দিবেন, বাস 60 মিলিগ্রাম পার উইক। আচ্ছা, এটা গেল মোটামুটি। আচ্ছা, এবার আসি আমরা যে মিরেনা দিতে চাচ্ছি। প্রজেস্টেরনের মধ্যে আরেকটা অপশন কি আছে, লেভোনর্জেসেল ইন্ট্রাইউটেরাস সিস্টেম। তো এটার ক্ষেত্রে একই শর্ত, ইউট্রাস 12 সপ্তাহের কম হইতে হবে, কোনো সারফেস লেশন নাই, ফাইব্রয়েড থাকলেও 3 সেন্টিমিটারের কম, সংখ্যা কম, এটাই বলে দিব, শেষ। এখন আসি আমার থার্ড লাইন অপশন হিসেবে কি আছে। থার্ড লাইন অপশনের মধ্যে কি কি আছে, তো ফার্স্ট লাইনে তো আপু আপনি সবার আগে অফার করতে পারবেন এরকম একটা পেরিমেনোপজাল লেডিকে লেভোনর্জেস্টেল। সেকেন্ড লাইনে আপনি এই হরমোনগুলাকে দিতে পারেন, ওসিপি অথবা বাকি নরমেন্স বা মেড্রক্সি, ডাইড্রোজেস্টেরন। থার্ড লাইনে আমরা কি দিতে পারি, থার্ড লাইনে আমরা দেই হচ্ছে ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন, আরেকটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল অ্যাবলাশন।
তো এন্ডোমেট্রিয়াল অ্যাবলাশনটা কাদের দিচ্ছে, ইন্ডিকেশন কি? যার ক্ষেত্রে আপনি মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছেন, মেডিকেলটা ফেল করছে। আরেকটা হচ্ছে যে আপনার মেনস্ট্রুয়েশন অথবা বাচ্চা চায় না, যার ইউটেরাসটা 10 সপ্তাহের চেয়ে ছোট। আচ্ছা, ফাইব্রয়েড থাকলেও 3 সেন্টিমিটারের চেয়ে কম, আর যে তার ইউটেরাসকে প্রিজার্ভ করতে চায় তার ক্ষেত্রে। কন্ট্রা ইন্ডিকেশনে কি আছে? যদি পিআইডি থাকে, আগে যদি ইউটেরাসে স্কার থাকে, মায়োমেক্টমি বা সিজারের স্কার থাকে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অথবা কার্সিনোমা যদি থাকে, প্রেগনেন্ট সে অথবা পোস্ট ম্যানোপজাল, এদের ক্ষেত্রে করবেন না। কমপ্লিকেশনস কি করতে পারে এন্ডোমেট্রিয়াল অ্যাবলাশনটা? কমপ্লিকেশনস ইউটেরাসে পারফোরেশন করতে পারে 1% কম ক্ষেত্রে, ইনফেকশন করতে পারে, এন্ডোমেট্রাইটিস করতে পারে, আর রেয়ারলি প্রেগনেন্টও হতে পারে। রেয়ারলি প্রেগনেন্ট। আচ্ছা, এখন আসি এন্ডোমেট্রিয়াল অ্যাবলাশনের মধ্যে কি কি জিনিস আছে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। আচ্ছা, ফার্স্ট জেনারেশনের মধ্যে কি কি আছে? টিসিআরএফ, ট্রান্স সার্ভাইকাল রিসেকশন অফ এন্ডোমেট্রিয়াম। এটাকে হচ্ছে এরকম একটা আংটার মতো আপু, এটা দিয়ে হচ্ছে সুন্দর মতো পোড়ায় দিয়ে আসে। রিসেক্টোস্কোপ, এরকম একটা আংটার মতো এটা দিয়ে পোড়ায় দিয়ে আসে। আংটার মতো একটা রিসেক্টোস্কোপ। আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে রোলার বল। এরকম থাকে। আরেকটা হচ্ছে রোলার বল আপু, স্টিলের একটা বলের মতো, গোলটু একটা বলের মতো, এটা দিয়েও এন্ডোমেট্রিয়ামকে পোড়ায় দিয়ে আসে। মোটামুটি 4 মিলিমিটার ডেপথ পর্যন্ত পোড়ায় দিয়ে আসতে পারে। আরেকটা হচ্ছে লেজার। লেজার, এনডিআর লেজার আমরা ব্যবহার করি। আচ্ছা, হিস্টোস্কোপিক্যালি করি, 4 থেকে 5 মিলিমিটার এন্ডোমেট্রিয়ামকে পোড়ায় দিয়ে আসি। গেল। এরপর আসি হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভে আমরা একটা 8 মিলিমিটারের একটা প্রোব নেই, হ্যাঁ, মোটামুটি 30 ডিগ্রি সেলসিয়াসে 2 থেকে 4 মিনিট ধরে রাখি, তাহলে আপনার এন্ডোমেট্রিয়ামকে অ্যাবলাশন করবে। থার্মাল বেলুন, একটা হচ্ছে আপনার স্যালাইন ব্যাগের মতো, ওটার মধ্যে হচ্ছে স্যালাইন ঢুকায় 87 ডিগ্রি সেলসিয়াসে 8 থেকে 10 মিনিট ধরে রাখি। আরেকটা হচ্ছে নোভেসার, এখানেও একটা প্রোব থাকে, এটা 90 সেকেন্ড ধরে রাখলে এন্ডোমেট্রিয়াল অ্যাবলাশন করে আসে। ব্যাস, এই হচ্ছে আমার এন্ডোমেট্রিয়াল অ্যাবলাশন রিলেটেড কথাবার্তা। এখন আসেন আমরা কিছু অন্য কথায় যাচ্ছি। প্রথমে আসি যে আমরা তো বলছি কোনো কিছুই পাই না, তো তোমার কাছে কেন এটাকে, তুমি এটাকে কেন এওবি ও বলতেছো? হোয়াই এওবি ও, হোয়াই? আচ্ছা, তো আমি কি বলেছি, আমার কাছে মনে হয়েছে এটা অ্যানোভুলার ব্লিডিং। অ্যানোভুলার ব্লিডিং কারণ এটা কেমন হয়েছে? এক্সেসিভ, প্রলংড, পেইনলেস, হ্যাভি ব্লিডিং, এবং এটা কজলেস। আচ্ছা, তো তোমার কাছে এটা কোন প্যাটার্নের মনে হচ্ছে, মানে কোন হিস্টোপ্যাথোলজিক্যাল প্যাটার্নটা আসলে আমরা বুঝি, কোন প্যাটার্নটা মনে হচ্ছে? আমার কাছে ম্যাডাম মনে হয়েছে এটা মেট্রোপ্যাথিয়া হেমোরেজিকা। আচ্ছা, তো মেট্রোপ্যাথিয়া হেমোরেজিকা, কানেগুনা দেখেন কি অবস্থা, কালি দিয়ে আমার টিস্যু দিয়া বইরা টইরা কি অবস্থা। আচ্ছা, মেট্রোপ্যাথিয়া হেমোরেজিকা। তো আর কি কি ধরনের আছে এরকম অ্যাবনর্মালিটি বা অ্যানোভুলার ব্লিডিং এর ক্ষেত্রে, আর এরকম প্যাটার্নের কি কি জিনিস আছে? তো একটা তো বলেছি মেট্রোপ্যাথিয়া হেমোরেজিকা, আরেকটা হচ্ছে থ্রেশহোল্ড ব্লিডিং। আচ্ছা, তো মেট্রোপ্যাথিয়া হেমোরেজিকাতে কি হয় আপু? কি হয়? অ্যানোভুলেশন, ওভুলেশন হয় না, এই কারণে কর্পাস লুটিয়াম নাই। তাহলে কি হচ্ছে? প্রজেস্টেরনও সিক্রেট করছে না। এন্ডোমেট্রিয়ামটা প্রলিফারেশন হচ্ছে
ইস্ট্রোজেনের কারণে। একটা সময় মোটা হতে 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 একটা সময় ইস্ট্রোজেন ওকে সাপ্লাই দেওয়ার কুলাইতে পারে না, তখনই সে ধরাস করে ভেঙে পড়ে এবং একটা প্রলং ব্লিডিং হয়। থ্রেশহোল্ড ব্লিডিং, থ্রেশহোল্ড ব্লিডিংটা কাদের হয় আপু? এটা মেনোপোজাল লেডিদের হয়। তাদের ইস্ট্রোজেন কিন্তু ডেফিসিয়েন্সি থাকে, খুব কম থাকে ইস্ট্রোজেন। তো তাদের কি হয়, ইস্ট্রোজেন দিয়ে এন্ডোমেট্রিয়াম প্রলিফারেট করার মতো ইস্ট্রোজেনও নাই। এই কারণে তাদের এন্ডোমেট্রিয়ামটা কেমন থাকে? পাতলা থাকে। তো এই কারণে কি হয়, পাতলা এন্ডোমেট্রিয়াম ঠাস করে যে কোনো কারণে ব্রেকডাউন হয়ে যায়, রাপচার ভেসেল হয়ে ব্লিডিং হয়। তাহলে ব্লিডিং ফ্রম রাপচার অফ এপিথেলিয়াল ব্লাড ভেসেল, ঠিক আছে, এটার কারণে ব্লিডিং হচ্ছে। আচ্ছা, কেন পেইনলেস হয় এবং এই ব্লিডিংটা ওয়াই পেইনলেস অ্যান্ড ওয়াই প্রলং? আচ্ছা, তাহলে ওয়াই পেইনলেস অ্যান্ড প্রলং, প্রথমে আসি। যেহেতু অ্যানোভুলেশন, এখানে কি নাই? প্রোজেস্টেরন নাই। প্রোজেস্টেরন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা তৈরির একটা কাঁচামাল। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা দুইটা ভালো কাজ করে, একটা হচ্ছে মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশন করে, আরেকটা হচ্ছে ভ্যাসেলের কন্ট্রাকশন করে বা কনস্ট্রিকশন করে। তো যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা তৈরি হতে পারছে না, মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশনও হচ্ছে না, এই কারণে কি হচ্ছে? কোনো ব্যথা নাই, নো পেইন। যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা নাই, ভেসেলকেও চাপ দিয়ে কেউ বন্ধ করতে পারছে না, এই কারণে কি হচ্ছে? ভেসোডাইলেটেশন হয়ে থাকে এবং কি হতে থাকে? আপনার একটা হ্যাভি ব্লিডিং হতে থাকে, হ্যাভি প্রলং একটা ব্লিডিং হতে থাকে। আচ্ছা, তাহলে এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, ওভুলার ভ্যারাইটিতে তাহলে কি কি হচ্ছে আমার প্যাথোফিজিওলজি থাকে ওভুলার ভ্যারাইটিতে? আমরা অ্যানোভুলারের ভ্যারাইটিগুলো পড়লাম। অ্যানোভুলারের দুইটা জিনিস হয়, থ্রেশহোল্ড ব্লিডিং, মেট্রোপেথিয়া হেমোরেজিকা। আচ্ছা, তো সাধারণত কাদের আপু অ্যানোভুলার ব্লিডিংটা হয়? অ্যানোভুলার ব্লিডিংটা হয় আপনার পিউবার্টিতে, পিউবার্টি ম্যানোরেজিয়া, এছাড়া ধরেন পেরিম্যানোপোজাল লেডি, আফটার ডেলিভারি, আফটার অ্যাবর্শন। তাহলে একটা হচ্ছে আপনার পিউবার্টি ম্যানোরেজিয়া, ম্যানোপোজের দিকে যাচ্ছে, আফটার ডেলিভারি, আফটার অ্যাবর্শন। আচ্ছা, ওভুলার ব্লিডিং এর মধ্যে কি আছে আপু? পলিম্যানোরেজিয়া, এটা নতুন টার্ম হচ্ছে ফ্রিকোয়েন্ট ব্লিডিং। ফ্রিকোয়েন্ট ব্লিডিং, এখানে কি হয় আপু? এই পেশেন্টদের মাসে 2 বারের মতো মাসিক আসে। হ্যাঁ, কি হয়? তাদের হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিসটা হাইপার অ্যাক্টিভ থাকে, হাইপার অ্যাক্টিভ থাকে। এই কারণে এফএসএইচ এর কি হয়? হাইপার স্টিমুলেশন অফ এফএসএইচ অ্যান্ড অর লুটিয়াল ফেজটা কেমন থাকে? শর্টেন্ড। আচ্ছা, কেন হচ্ছে এরকম? কারণ কর্পাস লুটিয়াম কি হয়? প্রিম্যাচিউর লাইসিস হয়, প্রিম্যাচিউর লাইসিস হয়ে যায়, এই কারণে লুটিয়াল ফেজটা শর্ট। আচ্ছা, তাহলে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস হাইপার অ্যাক্টিভ, ঠাস ঠাস করে এফএসএস প্রলিফারেশন হয়, কিন্তু কর্পাস লুটিয়ামটা বেশিক্ষণ থাকে না, এই কারণে লুটিয়াল ফেজটা শর্ট হয়। এদের কি হয়? মাসে 2 বারের মতো পিরিয়ড আসে। আরেকটা প্যাটার্ন হচ্ছে অলিগোম্যানোরিয়া, অথবা নতুন টার্ম হচ্ছে ইনফ্রিকুয়েন্ট ব্লিডিং। আচ্ছা, এখানে কি হবে? হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিসটা হাইপোঅ্যাক্টিভ, হাইপোঅ্যাক্টিভ। এই কারণে কি হচ্ছে? এফএসএস এর প্রতি আনরেসপন্সিভনেস, কোনো উত্তেজনাই নাই তার এফএসএস এর প্রতি। তো এদের ক্ষেত্রে আপু প্রলিফারেটিভ ফেজটা হয় হচ্ছে লম্বা, প্রলংড, এবং সিক্রেটরি ফেজটা হয় নর্মাল। আচ্ছা, গেল। আরেকটা প্যাটার্ন হচ্ছে, তাহলে এটা একটা, আরেকটা হচ্ছে ফাংশনাল ম্যানোরেজিয়া। আরেকটা হচ্ছে ফাংশনাল ম্যানোরেজিয়া। আচ্ছা, ফাংশনাল ম্যানোরেজিয়ার মধ্যে কি আছে? একটা হচ্ছে ইরেগুলার রাইপেনিং, ইরেগুলার রাইপেনিং অফ এন্ডোমেট্রিয়াম। এটা কেন হবে? এখানে পেশেন্টের মেনস্ট্রুয়েশনের আগে ব্লিডিং হয়, প্রি মেনস্ট্রুয়াল ব্লিডিং। এটা কেন হয়? কারণ কর্পাস লুটিয়াম ঠিকমতো ফর্মেশন হতে পারে না এবং সে ঠিকমতো ফাংশন করতে পারে না। তখন হচ্ছে আপনার ইস্ট্রোজেন প্রজেস্টেরন ঠিকমতো আসে না, যেটা আসে সেটা ইনঅ্যাডিকুয়েট থাকে টু সাপোর্ট দ্য এন্ডোমেট্রিয়াম। আচ্ছা, এরপর আসেন আরেকটা কি আছে? ইরেগুলার শেডিং অফ এন্ডোমেট্রিয়াম, শেডিং অফ এন্ডোমেট্রিয়াম।
ইরেগুলার শেডিং কেন হবে? এটা কি হয়, মেনস্ট্রুয়েশনের পরেও তার একটু একটু করে ব্লিডিং হয়, পোস্ট মেনস্ট্রুয়াল ব্লিডিং। তো এখানে কি হয়, কর্পাস লুটিয়াম ঠিক মতো অ্যাট্রফি হতে পারে না, তো সে কি করে একটু একটু করে প্রোজেস্টেরন রিলিজ করতে থাকে। এবং ওই সময় কি হয় আপনার, যেহেতু প্রোজেস্টেরন আপনার একটু একটু করে আসছে এবং হচ্ছে ভেরিয়েবল পিরিয়ড ধরে দেখা যায় এন্ডোমেট্রিয়ামের একটা রিজেনারেশন হচ্ছে এবং এটা কি হচ্ছে, শেডিং হয়ে যায়। তো এই কারণে কি হয়, আমার একটা পোস্ট মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে থাকে। খুব সহজ করে কর্পাস লুটিয়াম অ্যাট্রফি হয় না, একটু একটু থাকে, একটু একটু হরমোন রিলিজ করে, এ কারণে একটু 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 ব্লিডিং হতে থাকে। হয় 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 চার্জারটা ওই আচ্ছা, আচ্ছা, তো একটা বলছি আপু, পলিমেনোরেজিয়ার নতুন টার্ম হচ্ছে ফ্রিকোয়েন্ট ব্লিডিং। কত ফ্রিকোয়েন্ট হবে? 21 দিনের চেয়ে কম গ্যাপে আসবে পিরিয়ডটা। আচ্ছা, অলিগোম্যানুরিয়া বলছি ইনফ্রিকোয়েন্ট ব্লিডিং, এটা হচ্ছে 35 দিনের চেয়ে বেশি গ্যাপে আপনার পিরিয়ডগুলো আসবে। মেনোরেজিয়া তো বলছি হ্যাভি মিনস্ট্রাল ব্লিডিং, এটা হচ্ছে অ্যামাউন্ট এক্সেসিভ হবে, 80 ml এর চেয়ে বেশি, অ্যান্ড অর প্রলং ডিউরেশন। কিন্তু এটা কি হবে আপু, রেগুলার ইন্টারভেলে। আচ্ছা, আর মেট্রোরেজিয়া কি? মেট্রোরেজিয়া সেম জিনিস, অ্যামাউন্টে বেশি অথবা আপনার প্রলং ডিউরেশনে হচ্ছে, কিন্তু এটা হবে ইরেগুলার ইন্টারভেলে। আচ্ছা, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং আপনার রেগুলার মেনস্ট্রুয়েশনের মধ্যেও যদি আসে। আচ্ছা, তো মোটামুটি গেল। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলতে চাইছিলাম, এওবি অ্যাকিউট ক্রনিক, এটা একটু বলে আমি শেষ করবো আমার কথা। আপনারা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, একটা হচ্ছে কি এওবির ডেফিনেশন তো আমরা জানি, ব্লিডিং ফ্রম দ্য ইউট্রাইন কর্পাস দ্যাট ইজ অ্যাবনর্মাল ইন ভলিউম, রেগুলারিটি, ডিউরেশন অ্যান্ড অর ফ্রিকোয়েন্সি ইন দ্য অ্যাবসেন্স অফ প্রেগনেন্সি। এটাই হচ্ছে এওবির ডেফিনেশন, অ্যাকিউট এওবি। এটা কি আপু, an episode of bleeding in sufficient quantity to require immediate intervention to minimize or prevent further blood loss। তার মানে এমন একটা এপিসোডের একটা ব্লিডিং হয়েছে পেশেন্টের, যে তার কি দরকার হয়েছে, ইমিডিয়েট ইন্টারভেনশন লেগেছে মিনিমাইজ করার জন্য ব্লিডিংটা অথবা প্রিভেন্ট করার জন্য, সেটাই হচ্ছে অ্যাকিউট এওবি। ক্রনিক এওবি, এটা হচ্ছে আপনার দেখা গেছে ইউট্রাইন কর্পাস থেকে একটা ব্লিডিং, অ্যাবনর্মাল ভলিউম, রেগুলারিটি, ডিউরেশন এরকম করে হচ্ছে, এবং এটা 6 মান্থসের একটা ডিউরেশন আছে, 6 মান্থ অথবা তার বেশি সময় ধরে, সেটা হচ্ছে ক্রনিক এওবি। অ্যাকিউট অন ক্রনিক এওবি, ক্রনিক এওবি তার চলছিল, এরকম একটা অ্যাবনর্মাল ব্লিডিং তার ছিল, হঠাৎ করে যদি একটা অ্যাকিউট এপিসোড হয় তাহলে সেটা হচ্ছে অ্যাকিউট অন ক্রনিক এওবি। আচ্ছা, আচ্ছা আপু, আপনাদের যদি কারো কোনো কোয়ারি না থাকে তাহলে আমি শেষ করি। আচ্ছা, বেশিক্ষণ তো ক্লাস নেই, মনে হচ্ছে অনেক সময় ধরে ক্লাস নিচ্ছি, মানে যখন শরীর খারাপ লাগে তখন সবকিছু অনেক বেশি লেন্দি মনে হতে থাকে। আচ্ছা, আর যদি কোনো কারণে আপনারা বলে পাম কয়েন থেকে ডিফারেন্সিয়েট করো, হোয়াই নট ইউবিপি, আপনাকে যদি এভাবে বলে, তো ইউবিপি কেন না? কারণ আমার পেশেন্ট কোনো হিস্ট্রি দেয় নাই ম্যাডাম, যে আমার পেশেন্টের কোনো পোস্ট কয়েটাল ব্লিডিং অথবা ইন্টারমিস্ট্রাল ব্লিডিং বা ডিসচার্জ এরকম কোনো হিস্ট্রি আমার পেশেন্টের নাই। আচ্ছা, আর আমি ম্যাডাম এক্সামিনেশন করেও সার্ভিক্স বা আমি কোনো গ্রোথ পাই নাই। এছাড়া আমি আরও এক্সক্লুড করতে পারবো
টিভিএস করে এক্সক্লুড করতে পারবো। আচ্ছা, তাহলে ইউবিপি না। এডিনোমায়োসিস কেন না? হোয়াই নট ইউবিএ? কারণ আমার পেশেন্ট তো ডিসব্যানোরের কথা বলে নাই, পেটেও আমি কোনো লাম্প পাইনি। আচ্ছা, ইউবিএ। হোয়াই নট ইউবিএল? ওই একই কথা, কোনো লাম্পের হিস্ট্রি নাই, হেভি মিউচুয়াল ব্লিডিং আছে, কিন্তু আপনার হচ্ছে আমি কোনো পেশেন্টের কোনো লাম্প পাইনি। আচ্ছা, ইউবিএল। আর হোয়াই নট ইউবিএম? তাহলে ওই ক্ষেত্রেও আমরা বলে আসবো ব্লিডিং এর প্যাটার্ন ধরে। আচ্ছা, এরপর আসি হচ্ছে হোয়াই নট ইউবিসি? ইউবিসি কেন না? কোয়াগুলোপ্যাথি কেন নাই? তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে পেশেন্টের কোনো ব্লিডিং ডিসঅর্ডারের হিস্ট্রি নাই, কোনো চাইল্ডহুড বা ছোটবেলা থেকে কোনো ব্লিডিং এর হিস্ট্রি নাই, কোনো গাম ব্লিডিং নাই, হ্যাঁ, কোনো গাম ব্লিডিং নাই, কোনো এপিস্টেক্সিসের হিস্ট্রি নাই, এমন কোনো হিস্ট্রি নাই যে কাটা জায়গা থেকে ব্লিডিং বন্ধ হয় না, এরকম কোনো হিস্ট্রি বলে নাই। আর পেশেন্ট আমাকে কোনো পিপিএইচ এর হিস্ট্রিও দেয় নাই এই কারণে। আচ্ছা, এরপর আসেন হোয়াই নট ইউবিই? এন্ডোমেট্রিয়াল কজ না কেন? তোমার এটা কেন ইউবিও? কারণ আমার পেশেন্ট হিস্ট্রি দেয় না কিসের? কোনো প্রিপেয়ার সেপসিসের হিস্ট্রি নাই, শেষ আমার। প্রিপেয়ার সেপসিসের হিস্ট্রি নাই, কোনো ডিসচার্জের হিস্ট্রি নাই, অথবা আপনার কোনো এন্ডোমেট্রিয়াল প্যাথোলজি রিলেটেড কোনো হিস্ট্রি দেয় নাই। আচ্ছা, এরপর আসেন হোয়াই নট ইউবিআই? ইউবিআই কেন না? কোনো আইসিডি নেয়ার হিস্ট্রি নাই, আর আপনার অন্য কন্ট্রাসেপশনের কথা যদি থাকে তাহলে সেটা বলবেন যে এই রিলেটেড তার কোনো সমস্যা ছিল না। আচ্ছা, সো আমি বলেছি আমার ডায়াগনোসিসটা হচ্ছে ইউবিও। তো এই হচ্ছে মোটামুটি ইউবি রিলেটেড কথা। এটা প্যাথোফিজিওলজিগুলার যে আপু দেখিয়েছি চার্ট করে, এগুলো হচ্ছে জ্যাফকটে আছে, আপনারা চাইলে ওগুলো আবার দেখিয়ে নিতে পারেন। প্যাথোফিজিওলজিগুলো জ্যাফকটেই আছে সুন্দর করে, এগুলো আবার দত্ততে নাই। তো আপনারা হচ্ছে ওই জায়গাটা, জ্যাফকটের জায়গাটা আমি বলে দিয়েছি আপনাদেরকে, আপনি দত্ত বই আমার খাতাটা পড়লেই হবে। এছাড়া যদি মনে করেন ম্যাডামদের লেকচার পড়বেন তাহলে লেকচারও দেখতে পারেন। তো লেকচারের হচ্ছে যেটা এক্সট্রা অংশ ছিল লাস্ট ওজিএসবির কনফারেন্সে ইউবি ক্লাসে, ওগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আপনারা একটু হচ্ছে যারা রেকর্ডেড ক্লাসটা করবেন একটু আমাকে রিভিউ দিবেন যে আমার ক্লাসে কোনো চেঞ্জ আপনারা চান কিনা, ক্লাসের প্যাটার্ন বা আরেকটু কোন রকম চান, ওইটা বললে আমি আরেকটু বুঝতে পারবো, মানে একটু রিভিউটা দিলে বুঝতে পারবো যে ক্লাসটা কিরকম চাচ্ছেন। আর যদি মনে হয় এভাবেই ঠিক আছে তাহলে এটাও বলবেন যে হ্যাঁ এভাবেই চাচ্ছি, বোর্ডে লিখে চাচ্ছি, সবকিছু ইনক্লুড করা চাচ্ছি, শুধুই কেসের কোয়েশ্চেন ছাড়াও ওভারঅল আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের এই প্যাটার্নটা ভালো লাগে তাহলে এটা একটু কমেন্টে করবেন যে ইয়েস ওকে ঠিক আছে, তাহলে আমি এভাবে মানে কন্টিনিউ করব। তো ঠিক আছে, ভালো থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আগামী সপ্তাহে নতুন টপিক নিয়ে দেখা হবে। পরের টপিকটাও গাইনিং হবে, এরপরে আমরা বেডসাইড ক্লাসেও চলে যাব। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, লাইফটা শেষ করছি। আল্লাহ হাফিজ।